This is ম্যাডাম তাহলে officially এক্সট্রা ক্লাস ম্যাডাম এক্সট্রা ক্লাস হচ্ছে রবিবার 3টায় পরে কথা বলবো। So this is officially our third class. Sorry, 7th class of engineering economics from CEC department, section DA and the virtual section. So আমি যেটা আপনার একটু প্রবলেম ছিল সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা নিয়ে জাস্ট হচ্ছে 2-3 মিনিটসের মধ্যে একটা গো থ্রু করব, দেন আমরা আমাদের যে আজকে যে টপিক ছিল টুডেজ টপিক দ্যাট ইজ মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড, আমরা ওটার উপর ফোকাস করব। So in circular flow diagram, this blue rectangle area shows the decision making unit. So there are two decision making unit in circular flow diagram. One is household, another one is firm. Household means individual or consumer or customer. That means who will consume the product, and farms means the producer or the supplier, the supply করে। So household এর কাজ হচ্ছে কি দুটো, to survive in the society, they wants to buy and consume goods and services, and to purchase those goods and services they need money. So for that purpose they sell their factor of production, which means land, labor, capital. So that যেটা হচ্ছে যে আমরা মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস থেকে দেখছি যে হাউসহোল্ড গুডস এন্ড সার্ভিস পারচেজ করে দিয়ে আসছি। Instead of this they spend money, টাকাটা স্পেন্ড করে আসে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে। ঠিক একইভাবে যেহেতু factors of production সেল করবে, so they are selling the land, labor, capital to the market for factors of production. So যখন land, labor, capital sell করছে in the form of income, they are in the form of wage, rent or profit, they earn something. এই যেটা ডলার ফ্লো হিসেবে আমরা দেখতে পাচ্ছি হাউসহোল্ডের কাছে চলে গেল। Then let's talk about the firm. Firm যেটা করছে যে firms produce goods and services, and to produce goods and services it hires and use the factors of production. So goods and service টা সেল করে দিল মার্কেট, goods and service টা তৈরি করছে সেটা সেল করে সে মার্কেটে, goods and service মার্কেটে, এবং সেটার জন্য সে revenue not the profit, revenue means earn, তারা কিছু আর্ন করে। দেন সেই আর্নিংটা হচ্ছে গিয়ে অ্যাজ এ ডলার ফর্ম সে আবার ওয়েজ, রেন্ট এন্ড প্রফিট আকারে স্পেন্ড করে হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন পারচেজ। So that আমরা দুটো মার্কেটও পেলাম, one market is market for goods and service, another market is market for factors of production. In goods and service market কি হচ্ছে দুটো গ্রুপ থাকবে, যেহেতু আমরা মার্কেটে ডেফিনেটলি অলরেডি জানি দুটো গ্রুপ থাকে, buyer and seller. So here the buyer is the household and seller is the farm, and in market for factors of production household is the seller, household এখানে সেল করছে, farms buy করছে। তো এভাবে দেখা যাচ্ছে ডলার ফ্লোটা একটা সার্কুলার ওয়েতে চলতে থাকে। লাইক আমি যদি এখান থেকে শুরু করি, হাউসহোল্ড স্পেন্ড করে গুডস এন্ড সার্ভিসে, সেই টাকাটাই রেভিনিউ আকারে ফার্মের কাছে যাচ্ছে, ফার্ম সেই টাকার অংশ স্পেন্ড করতে ওয়েজ, রেন্ট হিসেবে, আবার সেই টাকাটা ইনকাম আকারে হাউসহোল্ডের কাছে শুরু করতে। এভাবে আবার স্পেন্ডিং, তারপরে আবার রেভিনিউ, আবার ওয়েজ, রেন্ট, প্রফিট, আবার ইনকাম, এভাবে ডলারের একটা ফ্লো আমি দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে গুডস এন্ড সার্ভিসের ফ্লোটা কি, যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য দরকার, খাদ্য দিয়ে হিসেব করি, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো দরকার। সেখান থেকে আমরা স্কিলড হই, আমরা হেলদি একটা বডি মেনটেন করতে পারি। সেখান থেকে আমরা আমাদের স্কিল বলেন, লাইন বলেন, লেবার বলেন, সেগুলো আমরা সেল করি, সেখান থেকে আমরা সেটাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন হিসেবে ইউজ হয়, সেখান থেকে গুডস এন্ড সার্ভিস তৈরি হয়। এবার আমি আবার গুডস এন্ড সার্ভিস পারচেজ করি, আবার স্কিল জেনারেট করি, সেই স্কিলটাই সেল করি, সেই স্কিল দিয়ে গুডস এন্ড সার্ভিস তৈরি করি। এভাবে গুডস এন্ড সার্ভিসের একটা ফ্লো দেখতে পাচ্ছি। তো এই যে ফ্লোটা, এটা একটা কন্টিনিউয়াসলি চলছে, এই ফ্লোটার নামই হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। ইয়েস, সুমাইয়া হ্যান্ড রেজ করেছিলেন, বলেন ম্যাডাম। সুমাইয়া যেহেতু কোশ্চেন আর করছে না, তাহলে আই থিংক শি গট হার অ্যান্সার। তো আজকে আমরা আমাদের টপিকটাতে চলে যাবো, যে আজকে আমরা আসলে কি পড়তে যাচ্ছি। টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট, আমরা অলরেডি চ্যাপ্টার 2 কমপ্লিট করে আসছিলাম, আজকে আমরা চ্যাপ্টার 4 এ কনসেন্ট্রেশন দেব। জাস্ট অ্যালাউ মি সাম টাইম, আমি এটা একটু দেখব। Okay, so in last class already we started this topic, that is the chapter 4. আমি এটার জন্য বলেছিলাম যে আমি নরমালি ক্লাসটা কন্টিনিউ করি হচ্ছে স্লাইডটা ধরে, বাট এটা পুরোটাই বইয়েরই অংশ, বইয়ের অংশ থেকে আমি সামারাইজ করে এই স্লাইডটাতে নিয়ে আসছি, সাথে সাথে আমি বইয়েরও দেখিয়ে দেবো কতটুকু পড়েছি, কারণ লাস্ট ক্লাসে যা পড়েছি এটা বইয়ের প্রথম দুটো পেজেই আছে। সো ফার্স্টে আমরা আইডিয়া নিয়েছি যে হোয়াট ইজ মার্কেট। We find out that is market is a situation, it's not a place.
or you can say that it's a condition where the buyer and seller will meet to each other, they will exchange goods and services, and they will set the price of that product. Then we have find out there are two types of market. One market is called competitive market, another market is monopoly market. তো এইটা মার্কেটের অনেক ক্লাসিফিকেশন পাবেন। আপনি যদি একটু গুগল করেন আপনি দেখবেন যে 8 ধরনের মার্কেট আছে। মেইনলি ইকোনমিক্সে 4 ধরনের মার্কেট দেখাবে মিনিমাম। আর আমরা আরো যেটা এলাবোরেটলি পড়েছি সেখানে 8 ধরনের মার্কেট দেখি। মনোপলি, দেন হচ্ছে গিয়ে অলিগোপলি, ডুওপলি, আমি মার্কেট গুলো নাম বলছি, মনোপলিস্টিক কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন, এভাবে অনেক টাইপস অফ মার্কেট আপনি দেখতে পাবেন। তো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা মার্কেটেই মানে প্রত্যেকটা মার্কেটে অবভিয়াসলি ডিফারেন্ট, হলে এত টাইপস অফ মার্কেট হতো না। এখন আমি কেন মাত্র দুইটা মার্কেটের ইয়াটা দিয়েছি, এখানে আমি দুটো মার্কেটে দিয়েছি বিকজ হচ্ছে গিয়ে এখানে আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, আমাদের মার্কেটের সেলার কতজন সেটার উপর বেসিস করে আমি আসলে দুই ধরনের নিয়ে আসছি। এবং বাকি মার্কেটের টাইপস গুলো নিয়ে আমার যদি সময় থাকে এই সেমিস্টারে, মানে এই মিডেই যদি সময় পাই একটা চ্যাপ্টারই পড়াবো শুধু মার্কেটের উপর, সেখানে হয়তো মার্কেটের ক্লাসিফিকেশন নিয়ে আমি আলোচনা করব। So then আমরা যেটা ফাইন্ড আউট করেছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, এগেন আই মেনশন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, এখানে আমি বের করলাম যে দুইটা মার্কেট পেয়েছি, ওয়ান ইজ মনোপলি, অ্যানাদার ওয়ান ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অর কম্পিটিটিভ মার্কেট। In monopoly market, the special characteristics of this market is there is only one seller and many buyers, and in competitive market there are many sellers, many buyers. So for example, my classroom is the monopoly market, or Bangladesh power supply company, that's an example of example of monopoly market. Or BTIC. Telecommunication sector in some cases, or যদি এটা অলিগোপলির মধ্যে পড়ে, যেটা আপাতত আইডিয়া নেই, টেলিকমিউনিকেশন সেক্টর অলসো এ মনোপলি মার্কেট। তো কন্ট্রোল করছে একজন সেলার মিলেই সবকিছু কন্ট্রোল করছে, এটাই বোঝাচ্ছে। বাট our daily necessities market, like the market for rice, or market for meat, or market for clothes, shelter, those are perfect competitive market. Okay, তো আজকে আমরা চলে যাব হচ্ছে, ওই যে বললাম আজকে টপিকগুলো এত মজার, পড়াতে খুবই মজা লাগে আমার, মানে অনেক মজার মজার ইনফরমেশন জানতে। তো আজকে ফার্স্ট আমরা যেটা নিয়ে স্টাডি করব, দ্যাটস অ্যাবাউট ডিমান্ড। তো ধরেন ক্লাসে কার কাকে এক্সাম্পল দেওয়া যায়, আস্তার ফামিদা ওনার না, তখন হঠাৎ করে দেখলাম এখন চলে গেলেন। আচ্ছা ধরেন শারমিন, ওনার নামই দেখতে পাচ্ছি। সো শারমিনের হচ্ছে খুব ইচ্ছা, সে হচ্ছে একটা ল্যাম্বরগিনি কার কিনবে। এখন শারমিন খুঁজে বের করলো যে ল্যাম্বরগিনির দাম হচ্ছে 3 কোটি টাকা, শারমিনের কাছে এত নেই, টাকা নাই। সো ইন ইকোনমিক্স, এটাকে আমি ইকোনমিক্সে যে ডেফিনেশন বলছে এটাতে আমি বলতে পারবো না যে এটা শারমিনের ডিমান্ড। আপনাদের হয়তো মনে হচ্ছে যে শারমিন এটা কিনতে চাচ্ছে, তার মানেই মনে হয় এটা ডিমান্ড, কিন্তু না, আমি এটাকে ডিমান্ড বলতে পারবো না। এবার সে তানভীরের কাছে ধরো 3 কোটি টাকা আছে, কিন্তু তার ল্যাম্বরগিনি কেনার ইচ্ছা নেই। আপনারা হয়তো এটাকেও বলবেন যে এটাও মনে হয় ডিমান্ড, কিন্তু ইকোনমিক্স এর ভাষায় এটাও ডিমান্ড। এবার আসি যে ধরেন দিগন্ত, ওনাকে দেখলাম যে ওনার 3 কোটি টাকাও আছে, ওনার ল্যাম্বরগিনি কেনার ইচ্ছা আছে, উনি ল্যাম্বরগিনি কিনে ফেললেন। তো এই জিনিসটাকে আমি ইকোনমিক্স এর ভাষায় বলবো যে ডিমান্ড। দ্যাট মিন্স হোয়াট ডাজ ইট মিন্স, when you have, এই যে আমাকে দুইটা কম্পোনেন্ট ফিল আপ করতে হবে। তো সবাই এখন খাতাটা নেবেন, অবশ্যই ডিমান্ড টাইটেল দিয়ে এই দুইটা পয়েন্ট লিখে রাখেন। when you have the willingness to pay, মানে আমার মানে কিনতে হলে যে টাকাটা খরচ করতে হবে সেই খরচ করার ইচ্ছা, ওকে, ইচ্ছাটা। সো when you have the willingness to pay and ability to buy, এবং অ্যাবিলিটি মানে সেই সামর্থ্যটাও আছে, কেনার সামর্থ্যটাও আছে, টাকা খরচ করার ইচ্ছা এবং সেই টাকাটাও আপনার কাছে আছে, then it's called demand. So that যে বললাম শারমিন তার উইলিংনেস ছিল, উইলিংনেস টু পে ছিল, যে হ্যাঁ সে 3 কোটি টাকা থাকলে আপনার হচ্ছে গিয়ে কিনে ফেলতো, কিন্তু অ্যাবিলিটি নেই, মানে 3 কোটি টাকা নেই, তাহলে এটাও ডিমান্ড না। তানভীর তার অ্যাবিলিটি আছে, 3 কোটি টাকা আছে, কিন্তু তানভীরের উইলিংনেস নেই, না গাড়ি দিয়ে আমি কি করবো। আর দিগন্ত সে দেখলো যে তার ইচ্ছাও আছে, প্লাস হচ্ছে কি সামর্থ্যও আছে, সেল করার মতো সামর্থ্যও আছে, মানে এফোর্ড করার মতো সামর্থ্য আছে। সো দেন এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার
demand. That means when you have the both thing, that means willingness to pay and ability to buy a product at different prices. অনেক ধরনের প্রাইস থাকতে পারে, প্রোডাক্টে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট প্রাইস হয়ে যেতে পারে, তখন আমি এটাকে ডিমান্ড। তো এটুকু যদি বুঝে থাকি, তাহলে আমি জাস্ট একটা জিনিস একটু বোঝানোর জন্য আমি জাস্ট একটু লিখবো, সেটা হচ্ছে ধরেন এখন একটু কমন সেন্স আছে, বিকজ উই আর রেশনাল পিপল, উই নো এন্ড উই থিংক এট দ্য মার্জিন, আমাদের চিন্তা ভাবনা সব একই রকম। সো ধরেন আমি ম্যাঙ্গো মার্কেটে গিয়েছি, সো ম্যাঙ্গোজ এর জন্য আমি চিন্তা করছি, আমি দেখলাম ইন ম্যাঙ্গোজ মার্কেট when the price is 50 টাকা, আমি কি বেশি ডিমান্ড করা উচিত না? ধরেন আমি দেখলাম, আমি জানি যে 50 টাকার উপর ম্যাঙ্গোজ এর দাম কমবে না, আপনি দেখবেন আপনি কিন্তু বেশি কিনতে যাবেন, এটা কমন সেন্স যে ম্যাঙ্গোর যখন দাম, আপনি দেখবেন যে আপনার মনে হবে যে আপনি মনে বেশি ম্যাঙ্গোজ কিনবেন। এখন উল্টো আসি, ধরেন ম্যাঙ্গোজ এর সেই ম্যাঙ্গোজটা একদিনের ব্যবধানে দাম হয়ে গেল 250 টাকা। তো আগে যদি আপনি 10 কেজি ম্যাঙ্গো কিনতেন, এখন যখন 250 টাকা দাম হয়ে যাচ্ছে, 10 কেজি ম্যাঙ্গো কিনবেন না ম্যাম। আপনি কিন্তু 10 কেজি নিজেরকেই নিজে প্রশ্ন করে দেখেন যে ধরেন একটা প্রোডাক্ট কালকে দেখেছেন 50 টাকা, আজকে বাজারে যায় দেখলেন সেটা দাম 250 টাকা। কালকে যদি 10 কেজি কিনে আনতেন, আজকেও 10 কেজি কিনবেন 250 টাকায়? কিনবো না কিন্তু। গ্রাজুয়ালি আমাদের ডিমান্ডটা কিন্তু ফল করবে। তো তাই যদি হয়, তার মানে আমি এখানে একটু দেখতে পেলাম যে টাকাটা, মানে এটা তো প্রাইসের সাথে আমার সম্পর্কটা ভালো না, উল্টা পাল্টা সম্পর্ক না, মানে প্রাইস যখন কমাবে তখন কিন্তু বেশি ডিমান্ড করছিলাম, আবার যখন প্রাইসটা বেড়ে গেল তখন এই ডিমান্ডটা কমাই দিচ্ছিলাম, এরকম একটা বিষয় মনে হচ্ছে না? আচ্ছা দেখি তো আদৌ আসলে এই বিষয়টা হয় কিনা, সেটা দেখার জন্য আমরা এখন একটা ডিমান্ড কার্ভ দেখবো। সো এটা কি এরো চলে আসে। তো এরপরে আমরা যেটাতে চলে যাব যে আমরা হচ্ছে ডিমান্ডের একটা কার্ভ দেখবো। তো ওখানে দেখবো যে দেখি আমাদের কি বলে। তো আমরা একটা ডিমান্ড কার্ভ দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, খুব সিম্পল ড্র করা, আমি এখনই ড্র করে দেখাচ্ছি, প্লাস আপনারাও ড্র করে, ড্র করা খুবই সিম্পল। জাস্ট একটা পয়েন্ট ধরতে হবে, 0 যেটা আমাদের পয়েন্ট, সেই পয়েন্ট থেকে ধরে আমি এক্স অ্যাক্সিস নিলাম, ওয়াই অ্যাক্সিস এর দিকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে গিয়ে সেখানে জাস্ট একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ এঁকে ফেললাম, এটাই। তো এখানে আমি যখন এটা ড্র করব তখন আমার এক্স অ্যাক্সিসে দেখায় হচ্ছে গিয়ে প্রাইস, আর ওয়াই অ্যাক্সিসে দেখায় হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ডিমান্ড। কোয়ান্টিটি ডিমান্ডটা দেখাচ্ছে। সো এবং এই যে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। সো আমি যেটা বলছিলাম যে আমার যে কথাটা ছিল যে আমরা যেটা দেখছিলাম যে যখন হচ্ছে গিয়ে আমার কথা যেটা একটু আগে বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইসটা বাড়লে মনে হয় ডিমান্ডটা কম হয়, ডিমান্ড আর হচ্ছে কি প্রাইসটা কমলে ডিমান্ডটা বেশি হয়। তো সেই কথাটাই কি আমার এই ডিমান্ড কার্ভ দেখায় কিনা, এই একই জিনিস ডিমান্ড কার্ভটা দেখায় কিনা, আমরা সাধারণত ইনিশিয়ালি এটাকে ডি লিখি, ডিমান্ড কার্ভ দেখায় কিনা সেটা একটু দেখি। তো দেখেন তো এই কার্ভ থেকে যদি আমি একটু আরো নিতে চাই, ধরেন আমি যখন উপরের দিকে একটা পয়েন্ট নিলাম, আর আমি আরেকটা পয়েন্ট নিলাম, এটা নিচের দিকে পয়েন্টটা নিলাম, আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আমি আগে পয়েন্টে ইন্ডিকেট করে দিচ্ছি ডিমান্ড কার্ভে, তারপরে সেই পয়েন্ট থেকে আমি হচ্ছে গিয়ে ইয়ারগুলোতে আসছি। তো ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমার উপরে যে পয়েন্টটা, এখানে আমি নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছি, আমি ধরে নিলাম যে এখানে প্রাইস হচ্ছে ধরেন $10। এক্সট্রা সাইজ এত বড় হয়েছে কেন, 43 সাইজ হয়ে আসছে 18 করে। আচ্ছা, সো এখানে আমি ধরে নিলাম যে আমার প্রাইসটা হচ্ছে $10 ছিল, and আর নিচের যে পয়েন্টটা ছিল এখানে আমি ধরে নিলাম আমার প্রাইসটা ছিল হচ্ছে $5, আর এখানে কোয়ান্টিটি ধরে নিয়েছি 20 ইউনিটস।
আর এখানে কোয়ান্টিটি ধরে নিলাম 40 ইউনিটস। আমি র্যান্ডম ভ্যালু নিয়েছি, আপনার ইচ্ছা মতো আপনিও ভ্যালু নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি at this point, আচ্ছা পয়েন্টের নামও দিলে ভালো হতো, একটু পয়েন্টের নামও দিই। সো এইটা পয়েন্টটা ধরেন এ পয়েন্ট, আর নিচের পয়েন্টটাকে ধরলাম আমি বি পয়েন্ট। সো আমি যখন দেখছি যে when the price is মানে at from a point, এই পয়েন্টে দেখেন আমার কিন্তু এটা ছেদ করেনি, এটা একটা ভুল হয়েছে, এই পয়েন্টটা থেকে আরো একটু স্ট্রেট নিয়ে আসতে হতো। আচ্ছা, তো ফ্রম এ পয়েন্ট আমি আগে পয়েন্টে ইন্ডিকেট করেছি, সেখান থেকে যে দেখেন সাপ্লাই, সেখান থেকে হচ্ছে প্রাইস এন্ড কোয়ান্টিটির দিকে আমি কিন্তু স্ট্রেট লাইনটা ড্র করেছি। এভাবে আপনারাও ড্র করবেন এবং এখানে অ্যারো দিয়ে রেখেছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আপনাদের এরকম অ্যারো দিয়ে দেখাতে হবে। So at a point when the price was $10, we demand 20 units of that product. ধরলাম, তাহলে আমি এ থেকে বি তে মুভ করলাম। দেখেন এই বি থেকে আমি যে প্রাইসটা পেলাম সেখানে আমি দেখতে পাচ্ছি এখন প্রাইস কমে $5 হয়ে গেছে, কিন্তু আমার ডিমান্ড কিন্তু অলমোস্ট আগের থেকে ডাবল হয়ে গেছে। তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। এবার নিজেকে একটু প্রশ্ন করেন তো, নিজের লাইফও কি এরকম না যে আমার যখন প্রাইস কমে যাচ্ছে, যখন আমার প্রাইস কমছে, তখন আমি কি ডিমান্ডটা বাড়াই দিই। আবার উল্টা যদি ঘটনা ঘটে যে আমার প্রাইস বেড়ে যাচ্ছে, $5 থেকে $10 হলো, আমরা ডিমান্ড কমাই দিই। ফর এক্সাম্পল, যখন পেঁয়াজের কেজি ধরেন 20 টাকা না, ধরেন 50 টাকা কেজি, 50 টাকা কেজি থেকে মোর দেন 300 টাকা কেজি হয়ে গেছে, আমরা কি 10 কেজি করে পেঁয়াজ কিনতাম না? আমরা যতটুকু না ততটুকু পেঁয়াজ কিনতাম, অর্থাৎ ডিমান্ডটা কিন্তু কমিয়ে দিতাম। আবার দেখেন সেম পেঁয়াজে এখন আমার যখন দাম কমে আসছে, তখন কিন্তু আমরা পেঁয়াজ আগের মতো খাওয়া শুরু করছি, কিন্তু একই দাম বাড়ছে। হ্যাঁ, কেনা বাড়াই দিচ্ছে। আবার ধরেন মরিচ, এখন মরিচের দাম বাড়ছে, যে আমার মা বলছে আসলে মরিচের দাম বাড়ছে, তো মরিচের দাম বাড়ছে এই জন্য হচ্ছে অল্প করে মরিচ কিনে নিয়ে আসে। তো এটা কি ল অফ ডিমান্ডের মধ্যে পড়ে, যে দাম বাড়ছে তো আমি ডিমান্ড কমাই দিচ্ছি, অল্প খাবো, তখন দাম কমবে তখন আমি বেশি খাবো, বিষয়টা অনেকটা এরকম। তো এই জিনিসটাই আমরা হচ্ছে কি, এটা ডিমান্ড কার্ভ যখন ড্র করি সেখান থেকে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। এবং মনে রাখতে হবে, দেখবেন যে আমি ডিমান্ড কার্ভ একটা নাম দিয়েছি, বলছিলাম যে ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তো which means এই যে নিচের দিকে যাচ্ছে এই ধরনের কার্ভগুলোকে আমরা সাধারণত বলি ডাউনওয়ার্ড। হ্যাঁ, নিচের দিকে যাও ওটাকে আমরা বলি ডাউনওয়ার্ড। তো ডিমান্ড কার্ভটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, নিচের দিকে যাচ্ছে এরকম একটা কার্ভ। সো ডাউনওয়ার্ড স্লোপিং যদি হয়, এটার মানে হচ্ছে গিয়ে যে ফিগারটা ডাউনওয়ার্ড হবে আর একটা নেগেটিভ রিলেশনশিপ থাকবে কার সাথে, উইথ দ্য ভেরিয়েবল ইন ওয়াই এক্সিস। সো এখানে আমার যেমন ডিমান্ড ছিল, ডিমান্ডের আমরা দেখতে পাচ্ছি ওয়াই এক্সিস এর ভেরিয়েবল হচ্ছে প্রাইস, তো এর সাথে সবসময় নেগেটিভ রিলেশনশিপ থাকে। নেগেটিভ বলতে এখানে বোঝাচ্ছে যে ইনভার্স রিলেশনশিপ থাকবে, একজন বাড়লে আর একজন কমবে এরকম। ধরেন সাপোজ তানভীরের মনে হলো যে ম্যাডাম এখানে যদি ইনকাম থাকতো, ধরেন এখানে ইনকাম থাকতো, তাহলে কি আপনি বলতেন নেগেটিভ রিলেশনশিপ? হ্যাঁ। অর্থাৎ যখন ইকোনমিক্স এখন থেকে এরকম একটা নিচের দিকে যাচ্ছে, এরকম একটা ফিগার দেখবেন, বুঝবেন এটা ডাউনওয়ার্ড ফিগার, এবং ওই ফিগারে যাকে মেনশন করা আছে তার একটা নেগেটিভ রিলেশনশিপ আছে উইথ দ্য ভেরিয়েবল ইন ওয়াই এক্সিস, বাট এক্স এক্সিস এর সাথে যার সাথে আছে তার সাথে আবার পজিটিভ রিলেশনশিপ। এইটাই। তো তাহলে আমরা ডিমান্ড, আজকের লেকচারে প্রথমে ডিমান্ড লিখবো, ডিমান্ড লিখে দুটো কি পয়েন্টস লিখে রাখবো, ওয়ান ইজ উইলিংনেস টু পে এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ অ্যাবিলিটি টু বাই। দেন এরকম একটা সিম্পল ডিমান্ড কার্ভ ড্র করবেন। আমি না ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, আমার নিজের ড্র করা, আমি এটা এই জন্য আপাতত। কি পয়েন্ট দুইটা কি বললেন, আমি তখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, কি পয়েন্ট দুটো যেটা বলেছিলাম, একটা ছিল হচ্ছে উইলিংনেস টু পে আর একটা বলেছিলাম অ্যাবিলিটি টু বাই। কি পয়েন্ট যে দুটো বলেছিলাম, একটা বলেছিলাম হচ্ছে উইলিংনেস টু পে এন্ড আর একটা বলেছিলাম হচ্ছে অ্যাবিলিটি টু বাই। উইলিংনেস টু পে এই যে এখানে ছিল, এন্ড অ্যাবিলিটি টু বাই। কারেন্ট ছিল না, আমি এখন মাত্র আসলাম। আচ্ছা, সো এরপরে এই যে ডিমান্ড কার্ভটা এভাবে ড্র করবেন। এবং লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছি, লাস্ট ক্লাস থেকে আমাদের শেখা একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখনই কোনো ফিগার রাখবো ইকোনমিক্স এর, ফিগারের নামটা লিখতে হয় নিচে। সো এই ফিগারের নাম কি হবে? এই ফিগারের নাম হবে ম্যাডাম ডিমান্ড কার্ভ। জি ম্যাডাম, এই ফিগারের নামটা হবে হচ্ছে ডিমান্ড কার্ভ। নিচে কিন্তু আমরা এরকম ফিগারের নামটা লিখে নিব। ওকে, তো আমি যেমন এই ফিগারের নামটা, এই কার্ভটার নাম কি বলছেন? ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। WARD, ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং এর আরেকটা নাম আছে নেগেটিভ স্লোপ বলছি এটাকে বলে। এই যেটা দেখতে পাচ্ছি যে তার সম্পর্কটাই নেগেটিভ, সেটাকেও বলা যায় ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ।
আচ্ছা, সো ডিমান্ড লিখে আমরা দুটো হচ্ছে পয়েন্ট মেনশন করব, ওয়ান ইজ উইলিংনেস টু পে এন্ড অ্যাবিলিটি টু বাই। দেন সেকেন্ড পয়েন্ট হিসেবে যেটা নিচে একটা ছবি আঁকবো, যে ডিমান্ড কার্ভের ছবিটা যেটা ছিল এই ছবিটা এঁকে দিব। ওকে, এবার নেক্সট টপিকে চলে যাই। সো এখান থেকে আমরা, আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আপনারা বুঝেনি সবসময় আপনারা অবজারভেশন থেকে হচ্ছে গিয়ে কিছু না কিছু আসার চেষ্টা করেন। সো এখান থেকে আমরা একটা ল জেনারেট করি। আমার ছবিটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, সবাইকে একটু রিকোয়েস্ট করি এটা একটা স্ক্রিনশট নেন না, আমি তো এখন নিতে পারবো না। ম্যাডাম অনেকটা তো সুন্দর হয়েছে, আমি একলাও তো এত সুন্দর পারতাম না। আমি আমার কিছু প্রতিভা দেখে নিজেই মাঝে মধ্যে এখন হচ্ছে অবাক হয়ে যাচ্ছি। মানে আচ্ছা ঠিক আছে, নিজের ঢোল নিজে না পিটা। মেইন কথা হচ্ছে কি আমি খুব মানে ওয়ার্ডে এত ভালো ড্র করতে পারতাম না। গুগল ফর্মস আমি সেদিন একটা ফিগার ড্র করতে না, তবে একটা কোশ্চেন মেক করার জন্য আমি দেখলাম যে আমি খুব চটপট কিছু ফিগার ড্র করে ফেলতে পারছি। এটাই অনলাইন ক্লাসের সুফল। এই ছবি, এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখেন। ম্যাম আপনি এর চেয়ে কমফোর্টেবল ড্র করতে পারবেন। ওই উইন্ডোজ এর দেখেন, উইন্ডোজ ইঙ্ক ওয়ার্ক স্পেস নামে একটা বিল্ট ইন ফিচারই আছে। আচ্ছা, হ্যাঁ 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 ওটাতে ক্লিক করলে দেখবেন মানে অটোমেটিক্যালি আপনি এখানে স্কেলও পাবেন। স্কেল দিয়ে আপনি মুভ করে ইচ্ছা মতো ড্র করতে পারবেন। আচ্ছা, ওটা কি জুমের সাথে কোলাবোরেট করা যায়? হ্যাঁ, কেন যাবে না? আপনি ওইটা জাস্ট স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি দিবেন। ওইটা স্ক্রিনে শেয়ার করুন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে হয়তো ওটা দিয়েও ট্রাই করব। তো এখান থেকে দেখেন আমাদের একটা অবজারভেশন চলে আসলো। তো সেই অবজারভেশন থেকে আসলে আমরা একটা ল জেনারেট করলাম, হুইচ ইজ কল্ড দ্য ল অফ ডিমান্ড। আমরা এবার ডিমান্ডের ল পেয়ে গেলাম। ডিমান্ডের লতে কি বলছে, ইফ আদার থিংস রিমেইনিং সেম। ইয়েস, ডিমান্ড সবসময় যে শুধু প্রাইসের উপর ডিপেন্ড করে তা না, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বাট আই এম টেকিং দোজ ফ্যাক্টর অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম। So if other things remaining same, that means I'm taking those terms in constant, then when the price goes up, demand goes down, and when price goes down, demand goes up. মানে কি? কার্ভে দেখলাম কমলে, হ্যাঁ কার্ভে যেটা দেখলাম যে প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, অথবা প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়। তো ফর্মুলাটা তাহলে আমি যদি আপনাকে কোশ্চেন করি, প্লিজ এলাবোরেট দ্য ল অফ ডিমান্ড। আপনি জাস্ট এই কথাটা প্রথমে মেনশন করবেন, ইফ আদার থিংস রিমেইনিং সেম। আমাদের বইয়েও এটা লেখা আছে, আপনার বইয়ে দেখবেন ল অফ ডিমান্ড দিয়ে এরকম লেখা আছে। এই কথাটা অবশ্যই মেনশন করবে, কারণ প্রাইসের সাথে যে আমি ডিমান্ডের সম্পর্কটা দেখাচ্ছি, এই সম্পর্কটা তখনই দেখাতে পারবো শুধু এবং শুধুমাত্র যখন হচ্ছে কি ওই যে বললাম যে বাকি ফ্যাক্টরস গুলোকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আপনার প্রশ্ন দেবে ম্যাডাম বাকি ফ্যাক্টর গুলো কি, বাকি ফ্যাক্টরও আসবো। তো এটার জন্য দেখি তো, তাহলে এটার জন্য আমরা আবার একটা ফিগার রাখতে পারি, যেটা আমি অলরেডি এঁকে ফেলেছি। আমরা দেখেছিলাম যে দিস ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, এবং আমরা দেখতে পাচ্ছি ওই একটা ছবি যেটা এঁকেছেন আপনারা, ওটা দিয়ে এই ডিমান্ড এবং ল অফ ডিমান্ড দুটি কভার হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ইফ উই টেক দ্য ডিফারেন্ট প্রাইস, then at higher price like at A point we demand less, then when we move to the B point, then price falls P2, then আমাদের কোয়ান্টিটি ডিমান্ডও কিন্তু বেড়েছে, একটু বাড়লো। এবং আরো যদি আমি আরেকটা পয়েন্টে মুভ করি, সি পয়েন্টে, সেখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস বেশ খানিকটা কমে গেল, পি থেকে P3 তে চলে আসলো, বেশ খানিকটা কমে গেল, এবং আমার কোয়ান্টিটি কিন্তু বেশ খানিকটা বেড়ে গেল। তো এটাই যেটা বলছে যে এই যে দেখেন ডিমান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং আমরা যে সম্পর্কটা দেখছি এই সম্পর্কটা আমরা একটা লর মাধ্যমে দেখাচ্ছি, দ্যাট ইজ ল অফ ডিমান্ড। সো দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ফিগার আমি এইভাবে বলতে পারি যে if other things remaining same, when price down, demand goes up, but when price is high, then demand goes down. ম্যাম এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমাদের ছবিটা তাহলে আবার দেখাই। এই পয়েন্টে একটু নোটিস করতে যে ম্যাডাম এই পয়েন্ট থেকে আমি প্রাইস বের করেছি এবং কোয়ান্টিটি বেড়েছে, আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। তো আমার কি মনে হচ্ছে এখানে প্রাইসটা একটু বেশি, P1 প্রাইসটাও বেশ বেশি, কিন্তু Q1 কোয়ান্টিটিটা কিন্তু অতটা বেশি না। দেন আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করলাম। যখন এ থেকে আমি বি তে মুভ করলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমার এখানে হচ্ছে গিয়ে আমি আমি বি পয়েন্টে মুভ করলাম, অথচ আমার মনে হচ্ছে যে বি পয়েন্টে আমি যখন বি পয়েন্ট থেকে আমি প্রাইসটা বের করছি, সেই প্রাইসটা হচ্ছে P2, যেটা কিনা আগের প্রাইসের থেকে বেশ কম। কিন্তু আগের থেকে প্রাইস কমে গেল, তাহলে তো আমার ডিমান্ডও কমে যাওয়ার কথা না, উল্টা হলো, ডিমান্ড উল্টা বেড়ে গেল, Q1 থেকে Q2 তে চলে গেল। এবারে সে বি থেকে আমি সি পয়েন্টে চলে গেলাম। বি থেকে যখন আমি সি পয়েন্টে মুভ করছি, সেখানে আরো হচ্ছে গিয়ে আমি একটা ডিফারেন্ট সিচুয়েশন দেখছি। আচ্ছা, আমার কি
কমায় অ্যালাউ করবে না। আমার একটা ঠিক আছে, আমি স্টার্ট করছি। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি বি পয়েন্টে ছিলাম, বলছিলাম যে বি পয়েন্টে আমি দেখলাম যে আমার প্রাইসটা যখন একটু কমে আসলো P2 তে, P1 থেকে P2 তে কমে আসলো, আমার এক্সপেকটেশন ছিল যে প্রাইস কমেছে তাহলে কি তখন তো ডিমান্ড বাড়ার কথা, কিন্তু না, উল্টো হলো, মানে ডিমান্ড কমে যাওয়ার কথা। কিন্তু উল্টো হলো, দেখা গেল যে যখন প্রাইসটাও কমে যাচ্ছে এর সাথে ডিমান্ড না কমে ডিমান্ড বেড়ে যাচ্ছে, Q1 থেকে Q2 তে হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এ থেকে যদি আমি বি পয়েন্ট বি থেকে যদি আমি সি পয়েন্টে যাচ্ছি, আমার প্রাইস আরো কমে গেল, P2 থেকে P3 তে গেল, তো প্রাইস কমে ডিমান্ড কমার কথা না, না, ডিমান্ড না কমে Q2 থেকে Q3 তে চলে গেল, ডিমান্ড আরো বাড়ছে। তো হুইচ মিনস আমার প্রাইস কমতে থাকলে ডিমান্ড উল্টা বাড়তে থাকছে, আমার কিন্তু ডিমান্ড কার্ভে এই বিষয়টা দেখাচ্ছে। তো সেখান থেকে আমি একটা লতে এসেছি। লটা হচ্ছে এরকম যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, কিছু ফ্যাক্টরসকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এই ফ্যাক্টর গুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার ডিমান্ড বাড়লে, সরি, আমার প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, এন্ড প্রাইস কমলে আমার ডিমান্ড বাড়বে। এখন মলির হয়তো প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম এখানে হচ্ছে ওই ফ্যাক্টর গুলোকে আমি এখন যাওয়ার চেষ্টা করবো। তো ফ্যাক্টর গুলোতে যাওয়ার চেষ্টার আগে আমি হচ্ছে দেখি যে আমার ফ্যাক্টর গুলোতে যাওয়ার চেষ্টা করবো, তার আগে আমি একটা কার্ভ ড্র করবো, একটা এমটি পেজ দরকার, এখানেই ড্র। তো আমরা হচ্ছে গিয়ে একটা কার্ভ ড্র করবো, এটা হচ্ছে সবাই আমার সাথে এখন ড্র করে ফেলবে। তো এখান থেকে আমরা আইডিয়া নিব, এখানে এখন আমরা দেখবো যে ডিমান্ড কার্ভের আসলে শিফট হয় কিনা। আমরা এখন যেটা পড়বো হচ্ছে সেটা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। তো ডিমান্ড কার্ভের আমরা শিফট হওয়ার চিন্তাটা করছি, কিভাবে ডিমান্ড কার্ভের শিফট হয়। তো এটার জন্য একইভাবে আমি হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ড্র করে নিলাম, তিনটা ডিমান্ড কার্ভ প্যারালালি নিচ্ছি। সো দেন হচ্ছে গিয়ে আমি প্রাইস এন্ড কোয়ান্টিটি গুলো আগেই বের করে নিয়েছি, বের করে হচ্ছে আমি কাজ করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসের বিষয়ে যদি আমি দেখি, আমার ওয়াই এক্সিসে হচ্ছে প্রাইস দেখায়, এন্ড এক্সিসে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড দেখায়, সেটা এখানে দিলাম। কোয়ান্টিটি ডিমান্ডটা দেখাচ্ছে। ওকে, দেন প্রথম যে ডিমান্ড কার্ভটা দেখছি, দিস ইজ D1, or এইভাবে দেওয়া যাবে না, দেখতে পাবেন না, উপরে দেখি। তো প্রথম যে ডিমান্ড কার্ভটা দেখছি এটাকে আমি ধরে নিলাম D1, পরের যে ডিমান্ড কার্ভটা এটাকে নিলাম হচ্ছে D2, পরের যে ডিমান্ড কার্ভটা সেটাকে দিলাম হচ্ছে D3, এভাবে দিয়ে রাখলাম। এবং প্রাইস যেটাকে আমি বলছি, আমি ধরে নিলাম, সাপোজ আমি এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু ধরলাম, $10 প্রাইস ধরেছি। $10 প্রাইস আমি D1 ডিমান্ড কার্ভ থেকে ধরেন ডিমান্ড পাচ্ছি হচ্ছে গিয়ে সাপোজ 20 ইউনিটস। D2 তে যেহেতু বেশ দূরে দেখছি, আমি D2 তে ধরে নিলাম যে এটা হচ্ছে গিয়ে, D2 তে আমি এটা ধরলাম হচ্ছে ধরেন 60 ইউনিটস, এন্ড D3 তে যেটা অনেক বেশি, সেটা আমি 130 ইউনিটস ধরে দিলাম। এই ফিগারের নেমটা হবে হচ্ছে, এটা আগের ফিগারটা না, জাস্ট ওই যে নামটা ছিল বলে এখানে নিচে দেখা যাচ্ছে। সো এই ফিগারের নেমটা হবে হচ্ছে গিয়ে শিফটিং ডিমান্ড কার্ভ, যেটা আমি ড্র করছি। শিফটিং ডিমান্ড কার্ভ আমি এটাতে হচ্ছে ড্র করার চেষ্টা করছি। আর কি পয়েন্ট, আচ্ছা, সো এখানে পয়েন্টগুলো না মেনশন করলেও হয়, আচ্ছা মেনশন করে এখানে ধরে নেই এটা এ, পরেরটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে সি, এটা হচ্ছে 0 পয়েন্ট অরিজিন যেটা। সো মোটামুটি আমাদের ফিগারটা ড্র করা শেষ।
সো ধরেন আমরা এখানে আসলে কি দেখতে পাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম এক $10 প্রাইস, আমি দেখছিলাম যে আমার কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি যে $10 প্রাইসে আমার সো $10 প্রাইসে আমি যেটা দেখছিলাম যে আমি আমার ইয়াটাতে আসছিলাম যেখানে আমার ওকে, তো আমি যেটা দেখছিলাম যে $10 যখন প্রাইসটা আমার ছিল তখন আমি দেখলাম যে এই $10 প্রাইসে আমার D1 একটা ডিমান্ড কার্ভ, obviously D2 another demand curve, D3 another demand curve, all are downward sloping. So এখান থেকে আমরা বুঝে নিলাম যে downward sloping curve। এখন $10 প্রাইসে আমি D1 ডিমান্ড কার্ভ এটা পাস করে যাচ্ছি এই পয়েন্টে, যেখানে আমি কোয়ান্টিটি বের করেছি সাপোজ 20 ইউনিটস, D2 কে পাস করে যাচ্ছি B পয়েন্টে, সেখান থেকে পেয়েছি 60 ইউনিটস, and D3 it passes D3 on C point and সেখান থেকে আমরা পেয়েছি 130 ইউনিট। সো দ্যাট আমি যদি ধরেন সাপোজ সেম প্রাইসে D2 থেকে এই D2 থেকে মিডলটা থেকে আমি চিন্তা করলাম যে আমি D3 তে মুভ করছি, D2 থেকে D3 তে মানে B থেকে সেই পয়েন্টে যাচ্ছি, which means at the same price আমার প্রাইস সেম আছে বাট মাই কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজেস, আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাড়ছে, বি থেকে সি তে যেটা আমার কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে। তো এই সিচুয়েশনটাকে আমি কি বলছি, এই সিচুয়েশনটাকে আমি বলছি হচ্ছে কি ইনক্রিজ ইন ডিমান্ড। আমি দেখতে পাচ্ছি না ইনক্রিজ করছে, বা আরো যদি ভালোভাবে বলি দেখেন D1 থেকে যদি D2 তে সেম প্রাইসে দেখেন আমার কোয়ান্টিটি কিন্তু বাড়ছে, বা D1 থেকে যদি D3 তে যাই সেম প্রাইসে কিন্তু আমার কোয়ান্টিটি বাড়ছে। সো হুইচ মিন্স আমি যখনই লেফট সাইডে রাইট সাইডে যাব, ডান দিকে যখন যাব, বা আরো ভালোভাবে যদি বলি ইকোনমিক্সে যেটা বলে আপওয়ার্ডে যদি যাচ্ছি, উপরের দিকে যদি যাচ্ছি, তাহলে আমরা বলি দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড। এই যে আমি যে D2 থেকে D3 বা D1 থেকে D3 যেটাই বোঝানোর চেষ্টা করি না কেন, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন ডিমান্ড। আমি এই জিনিসটাকে বলছি যে ইনক্রিজ করছে, আমার এটা ইনক্রিজ করে দিচ্ছি। সো when I না লো মানে upward downward, এই মানে ম্যাম এই চিত্রের জন্য এটা কিভাবে বুঝবো যে এটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আচ্ছা, এই চিত্রের জন্য বুঝবেন হচ্ছে কি আপনি স্পট করবেন যে সাপোজ D2 টা ধরে নিলেন, D2 টা ধরে পরের মানে পরের যে ডিমান্ড কার্ভটা আছে ওটা দেখবেন যে ওটা বাহিরের দিকে কিনা, বাহিরের দিকে হলে আমরা বলি আপওয়ার্ডে, বা যদি দেখবেন ভিতরের দিকে কিনা, ভিতরের দিকে গেলে আমি বলি ইনওয়ার্ডে, বা বাহিরের দিকে মানে ডান দিকে যাচ্ছে এই জন্য আমি বললাম রাইট ওয়ার্ড, এটাও বললাম। ম্যাম আরেকবার বলবেন, বুঝি নাই ম্যাডাম প্রাইস সেম থাকে এক্ষেত্রে? প্রাইস তো সেম, হ্যাঁ আমি প্রাইস সেম ধরে আমরা অন্য কনস্ট্যান্ট নিয়ে আমি এখন আলোচনা করব। তো ধরেন আমি এটার জন্য মানে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড মানে ইনওয়ার্ড এটা বোঝার জন্য, মানে ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে এটা বোঝার জন্য যে কোনো একটা স্পেসিফিক ডিমান্ড কার্ভকে আপনি ধরে নিলেন। কারণ আমি D1 কেই ধরে নিলাম, তো D1 থেকে D2 তে যদি যাচ্ছি তার মানে আমি ডান সাইডে যাচ্ছি বা বাহিরের দিকে যাচ্ছি, তার মানে কি আপওয়ার্ডে যাচ্ছে, আপওয়ার্ডে গেলে কি ইনক্রিজ হয় ডিমান্ড, মানে ডিমান্ড কার্ভের ইনক্রিজ হচ্ছে। বা আপনি যদি এখন উল্টো আসি, আমি যেটা বলছিলাম যে when demand curve move to the upward or rightward মানে আমার ডান সাইডের দিকে যাবে, then it's called there is a increase in demand। এখানে কিন্তু আমার ডিক্রিজ হচ্ছে না। কিন্তু যদি আমি উল্টো ঘটনা হয় যে আমি আপনার হচ্ছে ইনওয়ার্ডে যাচ্ছি, যেমন আপনি D3 তে ছিলেন, D3 থেকে D2 তে আসছেন, তাহলে আপনার কি হচ্ছে ভিতরের দিকে আসছেন। সো এবং বা আরো যদি বলি আপনি এখানে একদম হচ্ছে একদম ইনার পোর্শনে চলে আসছেন, যেখানে আপনার আপনি বাহিরের দিকে যাচ্ছেন না ভিতরের দিকে যাচ্ছেন। সো এরকম যদি হয় যে আপনার কাছে মনে হয় আপনি ইনওয়ার্ডে ভিতরে যাচ্ছেন, ইনওয়ার্ডে যাচ্ছেন, বা আরো যদি স্পেসিফিকলি বলতে চাই আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছেন গিয়ে আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছেন গিয়ে লেফট সাইডে যাচ্ছেন, তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে there is a decrease in demand। যেমন আমি আমার এক্সাম্পল থেকেই আসি যে আমি D2 তে ছিলাম, মানে I was in B point at the same price $10, but I moved to D2 to D1। তো আমার কি হলো 60 থেকে আমার কোয়ান্টিটি ডিমান্ড কমে আমার হচ্ছে গিয়ে 20 হয়ে গেল। তাহলে কি হলো 60 থেকে যদি ডিমান্ড কমে 20 হয়ে যায় তাহলে সেম প্রাইস আমার ডিমান্ড ফল করলো না, ডিমান্ড কমে গেল না, ডিমান্ড ডিক্রিজ করছে, তাহলে এটা ডিমান্ড ডিক্রিজ করেছে। আচ্ছা এখন আবার বুঝি ম্যাডাম ইনক্রিজটা কখন হবে, তাহলে এই বি থেকে যদি আমি সি তে যাই সেম প্রাইস আমার কি হলো 60 থেকে 130 ইউনিটস হয়ে গেল না, মানে আমি বাহিরের দিকে গেলাম না বা রাইট সাইডে গেলাম না, তার মানে देयर इज এ ইনক্রিজ ইন ডিমান্ড।
তাহলে আবার আসি ডিক্রিজ ইন ডিমান্ডটা কি বলছে, যে আমি বি থেকে যখন এ তে যাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছি যে 60 ইউনিটস থেকে 20 ইউনিটস আমি মানে জাস্ট আমি ওই স্পেসিফিক ডিমান্ড কার্ভটাকে ধরে নিব, সেই ডিমান্ড কার্ভটাকে ধরে আমি বের করব যে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা কি কমছে না বাড়ছে। আমি যদি দেখি ভিতরের দিকে যাচ্ছে মানে কমে যাচ্ছে, ইনওয়ার্ডে যাচ্ছে, তখন আমি ধরে নেব ডিক্রিজ। আর যদি দেখি বাহিরের দিকে যাচ্ছে, আউটওয়ার্ডে যাচ্ছে বা রাইট সাইডে যাচ্ছে, তখন আমি বলবো যে ইনক্রিজ। যেমন আমি যদি D3 কে কনস্ট্যান্ট ধরতাম, তাহলে তখন সি থেকে যদি বি তে আসি, অবশ্যই আমি দেখতেছি ইনওয়ার্ডে যাচ্ছে, তার মানে ডিক্রিজ। বা D2 থেকে যদি D1 এ আসতাম, আবারও দেখলাম ইনওয়ার্ডে যাচ্ছে, তার মানে ডিক্রিজ। বা D2 থেকে যদি আমি D3 তে যেতাম, আমি দেখলাম আউটওয়ার্ডে যাচ্ছে, এটা ইনক্রিজ। বা D1 থেকে D2 তে যাচ্ছে, সেটাও আউটওয়ার্ডে যাচ্ছে, সেটাও কিন্তু ইনক্রিজ হবে। এটাকে হচ্ছে গিয়ে মানে শিফট, যখন আমি শিফটটা করছি, শিফটিংটা এভাবে হয়। কাকে রিকোয়েস্ট করবো, কেউ একটা স্ক্রিনশট নেন, নিয়ে এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে বাকিরা যারা ক্লাস মিস করবে তারা এটা দেখে নিতে পারবে যে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ ডিক্রিজিং ডিমান্ড এন্ড ইনক্রিজিং ডিমান্ড, পুরো জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো যে কিভাবে ইনক্রিজ হচ্ছে বা কিভাবে ডিক্রিজ হচ্ছে। এবার আসি যে কেন ইনক্রিজ হবে বা কেন ডিক্রিজ হবে। স্ক্রিনশট নিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম ম্যাম। সো দেন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে এই ইনক্রিজ ডিক্রিজের কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমার নেক্সট টপিক হচ্ছে শিফটিং ডিমান্ড কার্ভ, এবং সেখানে দেখেন আমি কিন্তু সেম ইমেজটাই আপনাদের সাথে শেয়ার করেছি, জাস্ট ওখানে আমি একটা নিউমেরিক্যাল কোয়ান্টিটি দিয়েছিলাম, আমি এখানে দিই, এখানে প্রাইসটাকে আমি পি ধরেছি, কোয়ান্টিটিকে Q1 Q2 Q3 এভাবে ধরে আমি আমার ডিমান্ড কার্ভটা দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমি চলে যাব হচ্ছে গিয়ে যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড শিফট ইন ডিমান্ড কার্ভ অ্যালং উইথ দ্য প্রাইস। সো এটার জন্য আজ টাইটেল দেন হচ্ছে শিফট ইন ডিমান্ড। এটা বই থেকে স্পেসিফিক আলাদা একটা কোশ্চেন হিসেবে আসে এবং আমার খুব পছন্দের কোশ্চেন। আজকে চ্যাপ্টারটা মনে রাখবেন, যদি আমাকে বলেন যে মিড টার্মের জন্য আমি কোশ্চেন করব সর্বোচ্চ যে চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে চ্যাপ্টার 4। আর আরো যদি বলেন ভাইবার জন্য কোশ্চেন করার জন্য আমাকে একটা চ্যাপ্টার যদি চুজ করতে বলে এখন মিড টার্মের সিলেবাস থেকে, আমি চ্যাপ্টার 4 চুজ করব। কারণ আমি জানি চ্যাপ্টার 4 প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন করা যায়, অনেক কিছু শেখার আছে এই চ্যাপ্টার। তো পয়েন্টগুলো হচ্ছে একটু কেয়ারফুলি লিখে রাখবেন এবং এখান থেকে প্রশ্নগুলো আমি কোশ্চেন করি। তো প্রথমে আমি যেটাতে চলে যাব যে দেয়ার আর সেভারাল রিজন ফর শিফট ইন ডিমান্ড কার্ভ। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আছে ইনকাম, প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট, দেন আছে টেস্ট এন্ড ফ্যাশন, দেন আছে এক্সপেকটেশন, দেন দ্য নাম্বার অফ বায়ার্স ইন মার্কেট। সো আমি এগুলা এক্সপ্লেনেশন দিব, তার আগে জাস্ট সিম্পল একটা এক্সপ্লেনেশন দিয়েছি। একটু আগে বলছিলাম না যে ডিমান্ড কার্ভ যখন আপওয়ার্ডে যাচ্ছে তখন ইনক্রিজ, এন্ড ডাউনওয়ার্ডে যখন যাচ্ছে তখন ইনওয়ার্ডে যাচ্ছে, আমি তখন সেটাকে ডিক্রিজ বলছি। সো ধরেন আপনার ইনকাম বাড়লো, আপনার কাকে দিয়ে এক্সাম্পল দিব, কারণ তানভীরের ইনকাম বাড়লো, তানভীরের যদি ইনকাম বাড়ে, সো উনি যদি আগে 10 টাকা ইনকাম করতো, তাহলে উনি কি করবে, উনি কম ডিমান্ড করবে। এখন তোমরা পার ডে ইনকাম যদি হয়ে যায় 10,000 টাকা, তাহলে উনি প্রাইস যাই হোক উনি যা ডিমান্ড করতো তার থেকে বেড়ে যাবে না তার ডিমান্ডটা। ঠিক একইভাবে ধরেন যদি এখন তার পার ডে ইনকাম 10,000 টাকা থেকে একবারে 1 লাখ টাকা হয়ে গেল, তাহলে কি তার প্রাইস যাই হোক আরো ডিমান্ড বাড়বে। পেঁয়াজের দামই ধরেন চিন্তা করেন যে এখন পেঁয়াজের অনেক দাম, তাও কি করেন, তার বেশি বেশি করে পেঁয়াজ করেন। চিন্তা করেন আমার তো 1 লাখ টাকা আমি প্রতিদিন ইনকাম করতেছি, একটু 10 টাকা 20 টাকা বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে পারবো না। এটাই হচ্ছে ব্যাপার, সবসময় যে ডিমান্ডটা প্রাইসের উপর ডিপেন্ড করে তা না। যদি প্রাইসের উপর ডিপেন্ড করে তাহলে তো যে আমরা ল অফ ডিমান্ডেই থাকি, কিন্তু ওই যে বলছিলাম যে কিছু ফ্যাক্টরসকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাদেরকে যদি আমি কনসিডার করি তাহলে আসলে ডিমান্ড কার্ভের কি হয় সেটাই আমরা শিফটিং ডিমান্ডে দেখতে পাবো। সেটাই আমরা আলোচনা। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন। ম্যাম যদি এমনটা হয় মানে আমার ইনকাম বাড়ছে ঠিক আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে মাসে 1 কেজি পেঁয়াজই লাগে, তো আমি সেক্ষেত্রে তো দাম বাড়ুক বা কমুক আমি তো 1 কেজি নিব, আমি তো 2 কেজি নিব না। আচ্ছা মাইনার, আমাকে এটা যখন আমি টেস্ট এন্ড ফ্যাশন এই পয়েন্টটা এক্সপ্লেন করব, আমাকে একটু মনে করাই দিবেন আপনার এই কোশ্চেনটা ছিল, আমি এটা ওই পয়েন্টটা ধরে অ্যানসারটা দিতে পারবো। ঠিক আছে ম্যাম। একটা পয়েন্টই আছে যেটা দিয়ে আপনি ধরে অ্যানসার করতে পারেন। সো আমি আমার প্রথম পয়েন্টটা থেকে তো শিফটিং ডিমান্ড কার্ভ লিখে, যেহেতু খাতা তো লেকচার তো কালেক্ট করছেনি লিখছেনি, সো এখানে প্রথমে এরকম ভাবে একটা টাইটেল দেন ইনকাম, প্রথমে একটা টাইটেলই দেন এরকম ইনকাম। ইনকাম লেখার পরে লেখেন হচ্ছে নরমাল গুড,
প্রথমটা লেখেন হচ্ছে নরমাল গুড। ওকে, যারা নরমাল গুড লিখে ফেলেছেন তারপরে এটা আমরা হচ্ছে একটু টেক্সট আকারে লিখবো। নরমাল গুডের পাশে এরকম লিখে রাখেন, এখানে ক্যাপিটাল আই বলতে আমি হচ্ছে গিয়ে ইনকামকে বোঝাচ্ছি। ইনকাম, আচ্ছা আপ লিখি যেহেতু আমার এখানে এখন ইয়ার দেওয়া দরকার নেই। ওকে, তো আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি, আমি এই জন্য লিখলাম হিয়ার আই মিনস ইনকাম এন্ড ডি মিনস ডিমান্ড। সো অ্যাকর্ডিং টু দিস থিং, আমি নর্মাল গুডস বলতে কি বোঝাচ্ছি যে ফর দিস কাইন্ড অফ গুডস মানে আচ্ছা একটু 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 বুঝানি। ইনকামের বিষয়টা হচ্ছে কি শুধু প্রাইস না, ইনকামের উপর আপনার ডিমান্ডটা ডিপেন্ড করে। Like when your income increases, it's a normal thing. Whatever the prices, your demand will increases too. And when income falls, same thing, our demand falls. For example, there is a pandemic in our country. Obviously, আপনি দেখবেন যে এখন যে ব্র্যান্ডেড পোশাক আছে এগুলোর প্রতি আমাদের ডিমান্ড নাই, বা দেখবেন যে যেটুকু পারচেজ না করলেই টাকা আমরা কিন্তু সেটুকুই ডিমান্ড করছি, বিকজ আমাদের সবারই মোটামুটি ইনকামে একটা কিন্তু এফেক্ট পড়েছে। ইনকামে যেটা এফেক্ট পড়েছে সেই কারণে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ঠিক খরচটাও ঠিক ওভাবেই করছি, যাতে আমার কোনোভাবেই এমন আননেসেসারি আমি খরচ না করে ফেলি যাতে হচ্ছে গিয়ে আমার অসুবিধা না হয়। কিন্তু যখন আমরা নর্মাল টাইমে থাকি আমরা কি এত হিসেব করে খরচ করি? আমরা কিন্তু এত হিসেব করে খরচ করি না। সো এটাই হচ্ছে বিষয় যে আপনার যখন ইনকামের সাথে যদি আপনি রিলেভেন্সি দেখাতে যান তখন হচ্ছে গিয়ে আমার দেখা যায় যে নর্মাল সেন্সে যেটা বলে যে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে, ইনকাম কমলে ডিমান্ড কমে। এবার নিজের কথাই চিন্তা করেন, ধরেন আপনাকে যদি এখন পকেট মানি প্রতিদিন 100 টাকা দেয়, আপনি যেভাবে চলবেন, আপনাকে যদি বাসা থেকে প্রতিদিন পকেট মানি 1000 টাকা দেয়, আপনি কিন্তু ওইভাবে চলবেন, অর্থাৎ আপনার ডিমান্ডই ডিফারেন্ট হয়ে যাবে। 100 টাকা পকেট মানি দিলে আপনি ইউনিভার্সিটিতে দেখা যাবে রিক্সা করে আসবেন, আর যদি প্রতিদিন 1000 টাকা করে হাত খরচের জন্য দেয়, আপনি দেখা যাবে রিক্সা না, আপনি হয়তো উবারে চলে আসবেন। এটাই কিন্তু স্বাভাবিক, তো এটাই ব্যাপার, যখন ইনকাম বাড়ে আমাদের ডিমান্ড বাড়ে, ইনকাম কমলে ডিমান্ড কমে। কিন্তু অ্যাকর্ডিং টু ইনকাম অ্যাকচুয়ালি গুডস আর টু টাইপস। ওই যে আমাদের যে গুডস যাকে আমরা মেজার করতে পারি কিরকম, প্রথমটা হচ্ছে যেটা বলছিলাম নর্মাল গুডস। তো ইন নর্মাল গুডস এইভাবে শর্টকাটে লিখে রাখেন, ইনকাম আপ ডিমান্ড আপ, ইনকাম ডাউন ডিমান্ড ডাউন। এটা কি? এটার জন্য আমি আগে একটা এক্সাম্পল দিই। তো কাকে দিয়ে এক্সাম্পল দেন, যার নাম র্যান্ডমলি আসবে তাকে দিয়ে এক্সাম্পল। সজীব হাসানের নাম দেখতে পাচ্ছি। তো সজীবের ধরেন পার ডে ইনকাম ছিল 100 টাকা। সজীবের যখন পার ডে ইনকাম 100 টাকা ছিল, সে তখন কোনো পারফিউম ইউজ করতো না। সো ওনার ইনকাম কম, সো উনি কোনো পারফিউম ইউজ করেন না। এবার সজীবের ইনকাম পার ডে 100 টাকা থেকে হয়ে গেল হচ্ছে গিয়ে 10,000 টাকা। তখন ওনার কি ওনার মনে হবে যে আমার তো একটা পারফিউম লাগবে, বাজারে অনেক সুন্দর সুন্দর পারফিউম আছে, এক্স আছে বা আর কিছু নাম মনে পড়ছে। ধরেন উনি তখন কি করবে, সুন্দর পারফিউম কিনে নিয়ে এসে উনি কিন্তু ইউজ করতে থাকবেন। তার মানে উনার ইনকাম যেভাবে বাড়ছে পারফিউমের প্রতি ডিমান্ডও কিন্তু সেভাবে বেড়ে যাচ্ছে। এবার আছে উনার ইনকাম যদি সামহাও 10,000 থেকে 1 লাখ টাকা হয়ে যায়, তখন উনি কি হবে, উনার মনে হবে ও মাই গড আমি তো এখন অনেক বড় লোক, তো আমি তো এক্স গায়ে লাগাইলে হয় না, এক্স গায়ে লাগালে কিছুক্ষণ পরে ফেড হয়ে যায়, আমাকে তো গুচির পারফিউম লাগবে, বা আমার তো ফ্রান্স থেকে হচ্ছে গিয়ে ইম্পোর্টেড পারফিউম লাগবে। তখন দেখবেন যে উনি কিন্তু আর ওগুলো ইউজ করবেন না, একদম ইম্পোর্টেড পারফিউম গায়ে লাগায় ইউনিভার্সিটিতে আসা শুরু করবে। তো এইভাবে আমাদের চারপাশে কিছু গুডস আছে, চিন্তা করে দেখেন যখন আমাদের ইনকাম বাড়ে আমরা তখন সেই গুডস গুলো বেশি কনজিউম করি, যখন ইনকাম করে সেই গুডস গুলো আমরা কম কনজিউম করি। যেমন ধরেন আপনার যদি ইনকাম অনেক বেশি থাকে, আপনি রেডিসনে ডিনার করতে যাবেন। আপনার ইনকাম ওই যে বললাম 1 লাখ টাকা ইনকাম হলে আপনি রেডিসনে ডিনার করতে যাবেন। আপনার যদি ইনকাম 10,000 টাকা হয়, আপনি ধরে নিচ্ছি বাসার আশেপাশে যে ছোটখাটো রেস্টুরেন্ট আছে সেখানে ডিমান্ড করতে মানে সেখানে ডিনার করতে যাবেন। আর যদি ইনকাম এর থেকেও কমে, আপনি কোথাও ডিনারই করতে যাবেন, আপনি বলবেন বাসার খাবারই অনেক মজা। তো এই যে আমি রেডিসনের খাবারটাকে যদি একটা গুডস হিসেবে ধরি, সেই গুডসটা কি হচ্ছে, যদি ইনকাম বাড়ছে রেডিসনের খাবারের প্রতি আপনার ডিমান্ড বেড়ে যাচ্ছে, আর যদি ইনকাম কমে যাচ্ছে রেডিসনের খাবারের প্রতি কোনো ডিমান্ড নাই। অর্থাৎ আরো যদি বলি রেডিসনের খাবার কিন্তু আমার ডেইলি নেসেসারি না, ইটস আ কাইন্ড অফ লাক্সারিয়াস প্রোডাক্ট। দেখেন আমাদের আশেপাশে যে লাক্সারি আইটেম গুলো আছে এগুলো কি অনেকটা এরকম না যে ইনকাম বাড়লে আমরা বেশি বেশি সেই লাক্সারি প্রোডাক্ট কিনি, ইনকাম কমলে আমরা সেই লাক্সারি প্রোডাক্ট গুলো কম কিনি। তো দোজ আর নরমাল গুডস।
তো ওই একইভাবে নর্মাল গুডস যদি শিফট ইন ডিমান্ড আপনি চিন্তা করতে থাকেন, তাহলে ইনকাম বাড়লে ওই নর্মাল গুডস এর জন্য ডিমান্ড কার্ভটা আপওয়ার্ডে যাবে, ইনকাম কমলে ওই নর্মাল গুডস এর জন্য ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ডে ইনওয়ার্ডে আসবে। দ্যাটস ইট। তো এক্সাম্পল হিসেবে আপনি জাস্ট এখানে লিখে রাখতে পারেন লাক্সারি প্রোডাক্ট। যেমন আরো একটু বলি, যেমন ইয়োর ডিমান্ড ফর উবার রাইড, ইটস এ লাক্সারি প্রোডাক্ট, ইটস এ নর্মাল গুডস। কিভাবে? আপনার যদি ওই যে বলেছিলাম একটু আগে, বলছিলাম যে 10 টাকা করে 100 টাকা করে বাসা থেকে যদি পকেট মানি দেয়, আপনি কি করবেন? রিক্সা করে ইউনিভার্সিটি আসবেন বা হেঁটে আসবেন, আপনি কিন্তু উবারে করে আসবেন না। কিন্তু বাসা থেকে যদি 1000 টাকা দেয় আসলে সেম ডিস্টেন্সে আপনার বাসা আছে, কিন্তু আপনি তখন দেখবেন যে আপনার মনে হবে এরকম, ও তার তো অপশন আছে, তাহলে আপনি কেন হচ্ছে গিয়ে উবার ইউজ করবেন না? আপনি কিন্তু উবারে আসা শুরু করুন। সো দোজ আর নর্মাল গুডস। এবার আসি সেকেন্ড যে পয়েন্টটাকে বলছি, ইনফেরিয়র ম্যাম গুডস। লাক্সারি কি বললেন? লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি গুডস। রিপন হয় ম্যাম, তাহলে তো রিকশাতেই যাবে। অনেক কন্ডিশন আছে, আমি জাস্ট এখন পর্যন্ত মাত্র 2টা পয়েন্ট শেষ করেছি। ইনফেরিয়রটা এখনো শেষই করতে মানে বাকিগুলো যখন বলবো না, অনেক কিছুই দেখবেন যে মিলাইতে পারবেন। রিপনের কথাটাও আসবে, সেটাই আপনার টেস্ট এন্ড ফ্যাশনের মধ্যে চলে যায়। এবার চলে যাই ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি হচ্ছে। ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বলছে যে ইনকাম আপ হয়, এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড ডাউন হবে। এন্ড যদি ইনকাম ডাউন হয়, এই পরিমাণ প্রোডাক্টের ডিমান্ড আপ হবে। আপনি তো শুনে একদম অবাক হয়ে গেলেন, ই আল্লাহ, এটা কি হইতে পারে? হ্যাঁ হইতে পারে। এক্সাম্পলটা মনে করে দিয়ে রাখি। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারবো বেসিক নিডস। আচ্ছা, এটা হচ্ছে কি আমি ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে বলছি। এখন আপনার মনে হলো এটা কি ঘটে নাকি? হ্যাঁ, এই ঘটনা ঘটে তো ম্যাডাম, খারাপ মানের পণ্যের জন্য। খারাপ মানের পণ্য না, এখনই ভালো মানের পণ্যের কথাই বলছি। আসি তো, আচ্ছা দিগন্ত কথা বলছি, দিগন্তকে দিয়ে এক্সাম্পল ধরেন। দিগন্ত মান্থলি ইনকাম হচ্ছে 10,000 টাকা, ইনকাম কম। উনি তখন কি করবে? উনি যেহেতু ইনকাম কম, ফ্যামিলি চালাইতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, অনেক কিছু করতে হয়, ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হয়, কত চিন্তা তার। তো উনি তখন কিন্তু যখন চাল কিনতে যায়, চাল না কিনলেই তো না, ভাত তো খেতেই হবে, চাল যখন কিনতে যাবে উনি খুঁজে খুঁজে মোটা চালগুলো কিনে নিয়ে আসবে। ওগুলোর দাম কম, ওগুলো মানে চিপ, এবং ওগুলো কনজিউমও প্রবলেম নেই। সো উনি কি করবে? উনি কিন্তু মোটা চাল কিনে নিয়ে আসবে। ম্যাডাম আমি তো এটাই বললাম। এই মোটা চাল কিনে নিয়ে আসবে এবং মোটা চাল কনজিউম করবে। এবার আসি দিগন্তর স্যালারি এক মাসে, ধরেন ওনার পারফরমেন্সে ওনার বস খুব খুশি হলো, 10,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে গেল। সেই দিগন্তই তখন উনি কি করবে? উনি আর কিন্তু হচ্ছে গিয়ে ওই যে বলছিলাম যে মোটা চাল, সেম দিগন্ত বাসমতি খাবো, তখন হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে বাসমতি চাল কিনতে যায়, তখন কিন্তু সে মোটা চাল কিনবে না। এবার আসি দিগন্তর ইনকাম 1 লাখ টাকা না, 10 লাখ টাকা হয়ে গেল। 1 লাখ টাকা 10 লাখ টাকা আরো ইনকাম বাড়ছে। এবার বাসমতি চাল খাবে, দিগন্ত ও মাই গড, বাসমতি চালে মনে হয় করোনার জীবাণু আছে, এই চালটা বাসায় নিয়ে আসতে হয়, কত কষ্ট করতে হয়, ধুইতে হয়, পসিবল না। সো উনি কি করবে? উনি ইউকে থেকে ইম্পোর্টেড রাইস নিয়ে আসবে, যে রাইসটা হচ্ছে কি লো ক্যালোরি, দেন হচ্ছে কি ওয়াশে মানে ওয়াশ করতে হয় না, জাস্ট ওভেনে দিবে, ভাত হয়ে ফ্রেশ হয়ে আসবে। ভাতই খাবো না ম্যাডাম। ঠিক আছে, 10 লাখ টাকা বেতন হলে ভাতই খাবো না। বা এবার আসি নিশা মনে মনে হাসছে, যা ম্যাডাম এগুলা কি হয় নাকি? আসেন এবার নিশার কাছে যাই। ধরেন নিশার ইনকাম মাসে এখন 10,000 টাকা। এখন নিশা খুব জুস খেতে পছন্দ করে, ম্যাঙ্গো জুস ধরেন। তো উনি কি করবে? উনি বাজারে যাবে, খুঁজে খুঁজে যারা আম বিক্রি করছে আম বিক্রেতার সাথে মুলামুলি ঝুলাঝুলি করে টোরে ওই যে বার্গেনিং করে টোরে আম কিনে নিয়ে আসবে। কিনে নিয়ে এসে আমটাকে ধুবে, কাটবে, ছিঁড়বে, তারপর জুস। ম্যাডাম লাভ নাই, নিশুর উদাহরণ দিয়ে লাভ নাই। নিশুর 10,000 টাকা বেতন হইলেও মাসে 30 বার রেস্টুরেন্টে যাবে, 1 লাখ হইলেও 30 বার যাবে। আচ্ছা তারপরে আসি এবার নিশার হচ্ছে গিয়ে নিশার হচ্ছে গিয়ে ইনকাম 10,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে গেল। তখন নিশার মনে হবে কি, ও মাই গড, আমি 1 লাখ টাকা ইনকাম করে আমি নিজে একটা রেস্টুরেন্টে দিয়ে দিবে। ওইটাই, মানে সে চিন্তা করে আমি কি আর এই মার্কেটে যে বাজারে যে এরকম আম কিনতে পারি? তারপর আমটা কিনতে হয়, তারপরে ধুইতে হয়, কাটতে হয়, ছিলতে হয়, এগুলো সে পারে। সে চিন্তা করবে এই বাসার কাছে স্বপ্ন আছে, সুপার শপ আছে, ওখানে যাই হচ্ছে কি যে জুসের বোতল কিনতে হবে, আজ ম্যাঙ্গো জুস কিনে নিয়ে খেয়ে ফেলি, প্রবলেম সলভ। এইবার আসি নিশার ইনকাম আরো বেড়ে গেল,
ওই 10 লাখ টাকা হয়ে গেল। এবার নিশা বলবে আমি কি না এত হাই হবে না, আপনি এত স্বপ্ন দেখাইলে। হাই ক্যালোরি যুক্ত কি আমি ম্যাঙ্গো খাবার জুস ছাড়া খেতে অন্য পারি? অন্য ঠিক উদাহরণ আছে? দেন ম্যাডাম। So, ও তখন বলবে যে আমি এখন হচ্ছে ইউরোপ থেকে ওই যে সুগার ফ্রি উইদাউট সুগার লো ক্যালোরির একদম অরিজিনাল পাল্পের যে অ্যামাজন থেকে যে ম্যাঙ্গো কালেক্ট করা হচ্ছে সেটা দিয়ে যে জুস তৈরি হয় সেটা খাবো। তা এখন দেখেন উনি যে তিনটা কনসেপ্ট করলো তিনটাই তো জুস, এমন তো না যে ওই নিজে বানালো সেটা জুস, ওই স্বপ্ন থেকে কিনে নিয়ে আসলে জুস, এই আমাজনের ম্যাঙ্গো দিয়ে ইম্পোর্টেড যে জুস বানালো সেটাও জুস। কিন্তু দেখেন এক্ষেত্রে বিষয়টা কি হচ্ছিল, ওই যে আমি আমের কথায় আসি, একদম র যে প্রোডাক্টটা ছিল, আমের যে বিষয়টা কি হলো যে আমের ডিমান্ডটা কি আমার এরকম হচ্ছে না যে যখন আমি ইনকাম বাড়ছে আমার আমের প্রতি ডিমান্ড কমে যাচ্ছে, বা যখন আমার ম্যাম ইনকাম একটু কমে কথা যাচ্ছে। ছিল ম্যাম এখানে একটু আমি সমস্যা একটু আছে শেষ করি আমি বুঝে শেষ করে আমি কোশ্চেন নিব, এটাতে কোশ্চেন আসবে আমি জানি। তো ঠিক একইভাবে আমের জন্য আমার যেটা হচ্ছে যে যখন ইনকাম কমে যাচ্ছে আমার ডিমান্ড বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যে দিগন্তর এক্সাম্পল দিচ্ছেন যে মোটা চাল, এই জন্য আমি বলছি বেসিক নিডসটা বলছি কি, বেসিক নিডস বলতে বোঝায় যে যেটা নিলেই আমরা আসলে বেঁচে থাকতে পারি সেই ধরনের বেসিক নিডস। তো এই যে মোটা চাল, যখন দিগন্তের ইনকাম অনেক বেশি সে কিন্তু মোটা চালে তার কোনো ডিমান্ডই নেই, ডিমান্ড একদম ফল করেছে। বা যখন দিগন্তের ডিমান্ড মানে দিগন্তের ইনকাম একদম কম তখন কিন্তু মোটা চালের ডিমান্ড বেড়ে গেছে। ঠিক একইভাবে আমরা যখন ছোট বাসায় থাকি, এক রুমের বাসায় কখন থাকি, যখন আমাদের ইনকাম কম থাকে, ইনকাম কম আমাদের কিন্তু ওই দেখবেন যে ছোট বাসা প্রতি ডিমান্ড বেশি থাকে, কিন্তু যখনই ইনকাম বেড়ে যায় তখন কিন্তু আমরা ছোট বাসার প্রতি ডিমান্ড দেখাই না। So inferior goods are those kind of goods when income increases demand for those goods down, but when income down demand for those goods increases. এবং এটার এক্সাম্পল হিসেবে আপনার যে একদম বেসিক নিডস, এই বেসিক নিডস বলতে খাবার, সব খাবারকে বোঝাচ্ছি না, কিছু খাবার আছে এটা খেলেই আমরা আসলে বেঁচে থাকতে পারি। আমার কিন্তু বাসমতি চাল দরকার নেই বা ইম্পোর্টেড চালের দরকার নেই, আমার নর্মাল একটা চাল হলেই হলো। কিন্তু আপনি দেখবেন আপনার নর্মাল চালের ডিমান্ড ঠিক ততদিনই থাকবে যখন আপনার ইনকামটা কম হয়। যখন আপনার ইনকাম বাড়বে আপনার নর্মাল চালের প্রতি তেমন কোনো ডিমান্ড থাকবে না। ওকে, আমি কোশ্চেন বলতে চাচ্ছিলাম, এবার করেন। জি ম্যাম, আমার যখন বেড়ে যাচ্ছে মানে ইনকাম যখন আমার বাড়তেছে, আমি মোটা চাল থেকে আমি বাসমতি চালে যাচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু যেদিন যেমন ভাবে মোটা চালের ডিমান্ডটা যেমন কমে যাচ্ছে, এদিকে কিন্তু বাসমতি চালের ডিমান্ডটাও বাড়তেছে। আমি তো কোশ্চেনটা ধরতে পারিনি ম্যাম যখন আমার ইনকামটা বাড়তেছে তখন তো আমার আচ্ছা ওকে ওকে, আমি মেবি কোশ্চেনটা ধরতে পেরেছি। আমি এখানে কি আমি ইনফেরিয়র গুড, এটা তো স্পেসিফিক গুড ধরে বলবো, একটা স্পেসিফিক গুড ধরে আসলে আমরা বলতে পারবো এটা ইনফেরিয়র না নরমাল। যেমন আমার ল্যাপটপ, ধরেন আমি এখন আমার চোখের সামনে ল্যাপটপ, আমার ল্যাপটপটা কি ইনফেরিয়র না নরমাল গুড? অবভিয়াসলি ইটস এ নরমাল গুড, কারণ আমার ইনকাম বাড়লে আমি একটা ভালো ল্যাপটপ কিনবো, ইনকাম কমলে আমি ল্যাপটপ কিনবো না। কিন্তু যদি আমি আমার স্মার্টফোনটার কথা চিন্তা করি, ধরে নিচ্ছি যে এটা একটা কম দামি স্মার্টফোন, এটা না ব্যবহার করলেই না, সেই ক্ষেত্রে আমার যেটা হবে যদি আমার ইনকাম কমও থাকে তারপরে আমার এরকম একদম কম দামি ছোট্ট একটা স্মার্টফোনের প্রতি ডিমান্ড থাকবে। কিন্তু যখন আমার ইনকাম বেড়ে যাবে তখন আমি কি করব, আমি কিন্তু এই ছোট স্মার্টফোন কিনবো। আচ্ছা এটা আমার রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল দিই তাহলে আর একটু ভালো হবে। যখন আমি স্টুডেন্ট ছিলাম আমি অনেক মানে চেষ্টা করে কত টাকা ভুলেও গিয়েছে, এই যে দেখেন ভুলেও গিয়েছে, মানে টিউশনি করাই টরে যেগুলা করাতাম ওগুলা করাই টরাই হচ্ছে, তখন আমার আসুসের একটা ফোন খুব পছন্দ ছিল, জেনফোন সেলফি, ওটা আমি কিনেছিলাম ব্যাক ইন 2015। সো অনেক কসরত করে টরে টাকা পয়সা জমাই টমাই আসুসের ওই ফোনটা কিনলাম। তো ওইটা ছিল হচ্ছিল আমি বলবো ওইটা আমার ইনফেরিয়র গুড। আমার ইনকাম তখন অনেক কম ছিল, ওই ধরনের একটা ফোন তখন পেলে আমার জন্য হয়ে যেত। দেন আমার যেটা হলো ওইটার পরে আমার ফোনটা যখন নষ্ট হয়ে গেল, আমার ফোনটা 2-1 বছর মতো নষ্ট হয়ে গেল, ততদিন আমি ইউনিভার্সিটিতে টিচিং স্টার্ট করে দিয়েছি। তো আমার তো একটা ফোন হইলেই হয়, স্মার্টফোন কোন কথা বলতে পারলে না, আচ্ছা যেমন সেলফি তুলতে পারলে গেলে আর তো কিছু দরকার নেই। তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমার স্টেটাসের সাথে কি আমার এই সেলফোনটা যায়, আমি যে সেলফোনটা হাতে নিয়ে আসি, না না এটা তো যায় না, আমার এখন একটা আইফোন দরকার, স্ট্যাটাসের সাথেই তোমার যাচ্ছে কি, আমি এগুলো কি নিয়ে ঘুরে বেড়াই, জাস্ট এই থিঙ্কিংটা আমার মধ্যে চলে আসলো, বিকজ স্টুডেন্ট অবস্থা থেকে আমার এখন তো ইনকাম বেড়ে যাচ্ছে। সো দেন আমি কি করলাম, আমি একটা দামি ফোন কিনে ফেললাম। সো ওই দামি ফোনটাকে যদি আমি কম্পেয়ার করি আসুসের সাথে, আসুসের ফোনটা হচ্ছে আমার ইনফেরিয়র গুডস, যেটা আমার বেসিক নিডস ছিল। কিন্তু আমার দামি ফোনটাকে যদি যাই ওটা কিন্তু আমার নর্মাল গুডস, এই
এই গুডসটা আমার ইনকাম বাড়লে আমি কিনবো, ইনকাম কমলে কিনবো না। কিন্তু আমার যে বেসিক একটা মোবাইল ফোন না হলেই না, সেই ধরনের মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু এটা ইনফেরিয়র করছে। এটা আমার যখন ইনকাম কম থাকবে, এই ধরনের নরমাল ছোট্ট মোবাইল ফোন, কম দামি মোবাইল ফোনে আমার ডিমান্ড বাড়বে। আর যখন ইনকাম বেড়ে যাবে তখন আর এই ধরনের ছোট্ট নরমাল মোবাইল ফোনের ডিমান্ড আমার থাকবে না। তো আপনাকে যখন আপনি কম্পেয়ার করবেন, স্পেসিফিক প্রোডাক্টটা ধরে চিন্তা করবেন। বাসমতি চাল আমার নরমাল গুড, বাট মোটা চাল আমার ইনফেরিয়র, এইভাবে হিসেবটা আসবে। এবার ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাম কিছুটা। আচ্ছা, তো এরপরে পরের পয়েন্টটাতে যে এই দুটো শেষ করে আমি আজকে শেষ করে দিব, আর বাকি তিনটা পয়েন্ট আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে ম্যাম ম্যাম সময় তো বেশি নেই, শুধু ওই যে সিটি কিভাবে হবে নিয়মটা কি এটা একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করি। যে আপনাদের সাথে আমার একটা কম্বাইন্ড ক্লাসে আমি নিব সানডে, তো সেখানে আমি আসলে এগুলো নিয়ে আলোচনা করব, কারণ ডিবির সাথে এগুলো আলোচনা করা দরকার। সানডে কয়টা নেবেন? সানডে 3টা থেকে 4:30 ইনশাআল্লাহ। আমি ওই সময় হচ্ছে আপনাদের দুইটা সেকশনেরই বা ইয়া নিব, একটা এক্সট্রা ক্লাস নিব, কম্বাইন করে নেবেন? কম্বাইন করে নিব, এবং অবশ্যই স্লাইডও শেয়ার করব, রেকর্ডেড ভার্সনও শেয়ার করব। যদি ওই সময় স্পেশালি যে বলতেছেন যে এক্সাম আছে, ভাইভা এক্সাম আছে, ক্লাস টেস্ট আছে, আপনার ওটা থাকে অবশ্যই ওইটা আপনার ফার্স্ট প্রায়োরিটিটা অ্যাটেন্ড করবেন। কিন্তু ভাইভা মানে ইট ডাজন্ট মিন দ্যাট ভাইভা আপনার ওই 90 মিনিটস ধরে হবে। ভাইভা হওয়া মানে 5-10 মিনিটের জন্য টিচারের ক্লাসে থাকবে। ম্যাম আমাদের যে সিটিটা নেবেন সেটা কিভাবে নেবেন এইটা সম্বন্ধে একটু ধারণা দেন। ওপেন বুক এক্সাম। তো আপনার হ্যাঁ, এটা হবে ওপেন বুক এক্সাম। প্রত্যেকটা সেকশনের জন্য আমি মিনিমাম 5 সেট করে কোশ্চেন করব। 5 থেকে 10, মানে 10টা সেট কোশ্চেন আমার অলরেডি করা আছে, এটাকে হচ্ছে অনলাইনের জন্য আবার প্রিপেয়ার করতে হবে। তো আমি এতগুলো কোশ্চেন দিব, এবং এটা আপনার যারা আপনি যেই সেকশন বিলং করেন, আবার বলছি আপনি যেই সেকশন বিলং করেন সেই সেকশনের গুগল ক্লাসরুমে আপনি আজকে জয়েন করে ফেলবেন। স্পেশালি যারা ডিএ এর স্টুডেন্ট, ডিবিতে জয়েন করে বসে আছেন, এগুলো যদি হয় এরপরে যে হ্যাজার্ড গুলো হবে এটার জন্য আপনি নিজে রেসপন্সিবল থাকবেন, এখানে আমি কিছু বলবো না। তো এখানে আমরা যেটা করব যে আমি চলে যাচ্ছি আপনাদের গুগল ক্লাসরুমটা দেখাই। এখানে আমি যেটা করব যে আপনাদের গুগল ক্লাসরুমে আপনি যখন আমি এই যে ক্লাস ওয়ার্কে আমি যাব, আমি ক্রিয়েট করব, আমি অ্যাসাইনমেন্টে যে কুইজ অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট আকারে নিব। কুইজ অ্যাসাইনমেন্ট আকারে নিব না, কারণ যদি আমি কুইজ অ্যাসাইনমেন্টে ক্লিক করি এখানে একটা ডক ফাইল ক্রিয়েট হবে, ডকুমেন্টস ফাইল। বা এটাতে অসুবিধা হচ্ছে গিয়ে যে আমি যেটা অ্যাড করে দিব কুইজ অ্যাসাইনমেন্টে, কোনো কারণে যদি আপনি মিস করে ফেলেন, এখানে অ্যাড করলাম, সো কোনো কারণে যদি আপনি মিস করে ফেলেন, মিস করার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার আর হচ্ছে কি ওই সময় যদি কোনো কারণে নেটওয়ার্ক চলে যায়, আপনি হচ্ছেন গিয়ে আপনি জয়েন, মানে আপনার আর এক্সামটা না হবে না। এখানে আমি কোনোভাবে ফর্মটা গুগল ফর্মে নিব না, ক্রিয়েট করে দিব না, আমি যেটা দেখবেন একটা ফাইলে আপনাকে জেনারেট করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফাইল জেনারেট করে যখন দিব এখানে হচ্ছে একটা ডিউ টাইম দিয়ে দিব। টাইমটা দেখা যাবে যে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, এরকম একটা টাইম দিলাম। 1 ঘন্টা থাকবে হচ্ছে কি আপনার এক্সাম দেওয়ার জন্য, আর 15 মিনিট হচ্ছে এখানে আপলোড করা। তো আমি যখন এক্সামটা নিব দেখবেন যে স্টুডেন্ট বেসিস, এখানে যখন অল স্টুডেন্ট, আমি যখন সিলেক্ট করেছি অল স্টুডেন্ট সিলেক্ট হয়ে আছে, আমি অল স্টুডেন্ট দিলাম না, আমি এটাতে ক্লিক তুলে নিলাম। এই ধরেন আমি, আবু রায়হান আর হচ্ছে গিয়ে আলমগীর, ওদের তিনজনকে আমি অ্যাকসেপ্ট কোশ্চেন দিতে চাই, দিলাম। 3জন স্টুডেন্ট সিলেক্টেড, আমি তাদের জন্য পয়েন্ট ঠিক করলাম। আমি 15 মার্কসের এক্সাম নিব, আমি 15 মার্কসের এক্সামে যে সিলেক্ট করলাম, ডিউ ডেট দিলাম, টপিক দিব, এই যে তারপরে যখন এই যে চেক প্ল্যাগারিজম, এখান থেকে আপনার অটো প্ল্যাগারিজম চেক হয়ে যাবে। এই জিনিসগুলো হবে। রুব্রিক্স আমি দিতে চাইলে দিতে পারি, টপিক হচ্ছে ধরেন আমি দিলাম ক্লাস টেস্ট 1, এইভাবে আমি দিলে দিয়ে দিলাম। তো এই কুইজ অ্যাসাইনমেন্টে যেটা হবে যে আপনাকে আগে থেকে আমি প্রি অ্যাসাইন করে দিব। আমি যখনই বলবো যে এখন ঠিক আছে আমি ক্লাসটা স্টার্ট করতে, তাতে দেখবেন যে এই যে সিলেক্ট করে করে স্টুডেন্টদেরকে আমি অ্যাসাইনমেন্ট মানে কোশ্চেন অ্যাসাইন করে দিচ্ছি। আপনি তখন গুগল ক্লাসরুমে গেলে আপনাকে যে কোশ্চেন আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। কোশ্চেনটা পাবো ম্যাডাম? হ্যাঁ, কোশ্চেনটা পাবেন এবং আপনি অ্যানসার করবেন। এবার আপনার ইচ্ছা যে আপনি সাবমিট করার সময় কি ফর্মে সাবমিট করবেন। আমাকে একটু সময় অ্যালাউ করলে আমি এটাও দেখাই যে আপনি আসলে কি ফর্মে সাবমিট করবেন। এজন্য যে আমার যে আরেকটা ক্লাসরুম আছে যেখানে আমি স্টুডেন্ট আকারে আছে, সেখানে আমাকে একটু যাইতে হবে। সো আপনি যখন সাবমিট করবেন, আমি এটা আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি যে আপনার যেভাবে ইচ্ছা, আপনার যদি মনে হয় আমি খাতায় লিখবো, খাতায় লিখে হচ্ছে গিয়ে অচিন্ত মাইকটা অফ করো ভাই। আমি হচ্ছে খাতায় লিখে ছবি তুলে হচ্ছে কি দিয়ে দিব, তাতেও হচ্ছে গিয়ে হবে। আপনি যদি মনে করেন যে না আমি গুগল ফর্মে লিখে সেটা সাবমিট করবো ম্যাডামের কাছে, সেটাও হবে। আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে গিয়ে
ইয়াতে যাব তাহলে সেটাও হবে। তো যেমন ম্যাডাম। আমি একটা ক্লাসে হচ্ছে গিয়ে স্টুডেন্ট হিসেবে আছে, আমি সেই ক্লাসে দেখাচ্ছি যে আমি কিভাবে আমার অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করেছি, এইভাবে আপনি সাবমিট করবেন। তো এই যে আমাকে অ্যাসাইন করার পর আপনার কাছে এরকম একটা বিষয় আসবে, ইওর এইগুলা ম্যাম এইগুলো তো আমরা জানি, মানে জাস্ট হ্যাঁ। শুধু বলে দিন গুগল ফর্মে যদি না নেন তাহলে কি এই অ্যাসাইনমেন্টটা কি মানে আমাদেরকে কোশ্চেন দিয়ে দিবেন, আমরা যেভাবে আমি খুশি কোশ্চেন সেভাবে দিয়ে দেবো, জমা দিব? হ্যাঁ সেভাবে যেভাবে খুশি আপনি সেভাবে জমা দিতে পারবেন। এটাই বলছিলাম যে এখানে আমাদের তখন অপশন থাকে যে আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে একটা নিয়ে দিতে পারেন বা ডক থেকে একটা আমরা ফোল্ডার তো নিয়ে এটা দিতে মানে পারেন। একটা ওয়ার্ড ফাইলে এখানে কোনো হ্যাঁ ওয়ার্ড ফাইলে লিখেও আপনি দিতে পারেন। এখানে একটু বলতে চাচ্ছিলাম যদি ওয়ার্ড ফাইলে লেখেন আমার কিন্তু কোশ্চেনে এমন কিছু পার্ট থাকবে যেখানে আপনাকে ছবি আঁকতে হবে। যেমন আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা দিতেই পারি, বলেছি যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দিলাম, এখন আপনি কি করলেন গুগল থেকে একটা ছবি নিয়ে কপি পেস্ট করে বসাই দিলাম, তাহলে কিন্তু মার্কস পাবেন না। ওইটা কিন্তু আপনাকে ড্র করতে। এখন যদি আপনার মনে হয় যে আপনি কেপাবল এনাফ আপনি ডক ফাইলে বসেই ছবিটা আঁকতে পারবেন, তাহলে এখানে এইভাবে দেখাই দিলেন। আর যদি মনে হয় যে না আপনি পারবেন না, তাহলে আপনি খাতায় ধরেন ছবিটা আঁকলেন, এখানে ছবিটা নিয়ে কপি পেস্ট করে দিলেন, সেটাও হবে। ম্যাম টাইম কতক্ষণ থাকবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? ম্যাডাম আর তারপরে ওই সময় তো ম্যাম আপনি সময় দিতে হবে। হ্যাঁ ওই সময় আমি কোশ্চেনটা আপলোড করব। ম্যাডাম আপনি কি পুরো ক্লাস আমাদের সাথে থাকবেন তাই তো? হ্যাঁ 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 সমস্যা তাহলে আচ্ছা, সমস্যা নেই ম্যাম। ওকে ম্যাম। 1 ঘন্টা আমি থাকবো, আপনি এক্সাম দিতে থাকলেন, দিতে দিতে ম্যাডাম। এখন ধরেন অচিন্ত শেষ হয়ে গেল, অচিন্ত বুঝতে ধরেন পেরেছি। আধা ঘন্টায় শেষ, তাহলে শেষ হলে সাবমিট করে দিয়ে চলে গেল, তাহলে আমার শেষ আমি সাবমিট করে দিই। ওকে ম্যাম ওকে ম্যাম। ম্যাডাম তাহলে 15 মার্কের জন্য টোটাল 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে। আমি হচ্ছে মনে থাকে না। এক্সাম টাইম 1 ঘন্টা ম্যাম দিব। সিটি সিলেবাসটা তো এখন জানলাম না ম্যাম আমি ম্যাম। হ্যাঁ আচ্ছা বলছি, এক্সামের জন্য 1 ঘন্টা টাইম দিব, আর এরপরও সাবমিশনের জন্য যে আরো 15 মিনিট অতিরিক্ত দিয়ে রাখবো, যে কোনো ভাবে আপনার টেকনিক্যাল হ্যাজার্ড আদার্স প্রবলেম হবে সেখানে যেটা আরো 15 মিনিটস পান সাবমিট করার জন্য। 1 ঘন্টায় ম্যাম হয়ে যাবে। ম্যাম গুগল ফর্মে তো ম্যাম ছবি আঁকার আরে- অপশন থাকবে না। আমি গুগল Google ফর্মে তো Form এ কোশ্চেনই দিবে না। দিব না। গুগল ফর্মে তো আমি কোশ্চেনই দিব না, আমি তো কোশ্চেন আপনাকে দেখবেন একটা ওয়ার্ড ফাইলে আপনার জন্য আপলোড করে রাখবো, সেখান মানে থেকে আপনি আমরা answer জাস্ট ওই ওয়ার্ড ফিল্ডটাতে শুধু কোশ্চেন দেখতে পারবো, এরপর অ্যানসার কোশ্চেন আমরা দেখতে যেভাবে পারবেন। অ্যানসার আপনি এখানে সেটার জন্য আপনি নিজে একটা ওয়ার্ড ফাইল জেনারেট করে দিবেন, আপনি খাতায় আমরা লিখে গুগল সাবমিট ক্লাসরুমে করবেন। যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতাম হ্যাঁ ওভাবেই। ওইভাবে এইভাবেই দিব। এটা যার যার। জাস্ট এটা হচ্ছে ডিফারেন্ট যে কুইজ অ্যাসাইনমেন্ট আকারে আপনার সামনে জি আসবে। ম্যাম, এটা জি। অ্যাসাইনমেন্ট না, এটা জি ম্যাম। কুইজ অ্যাসাইনমেন্ট। জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ আর ম্যাম কোশ্চেন কয়টা হবে হাইস্ট? আমি এখনো কোশ্চেন ওই যে বললাম অনলাইনের জন্য যে কোশ্চেনটা করিনি, যেহেতু ওপেন বুক আমাকে একটু কোশ্চেনের মডিফিকেশনে যেতে হবে। তবে 15 মার্কস এর জন্য আমি নরমালি যেটা করি 2টা শর্ট কোশ্চেন করতাম আর একটা ব্রড কোশ্চেন করতাম ও তাহলে কি ওকে ম্যাম নো প্রবলেম। এরকম। তবে এটা বলেই দিছি আমি কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন করব না। এমসিকিউ যদি নেই, এটা হয়তো নেক্সট সিটিটা নিব, সেই ক্ষেত্রে আমি বলেই দিব আগে থেকে, তখন এটা গুগল Okay, ma'am. ফর্মে ওকে ম্যাম। এটা আমার করতে ম্যাম MCQ অনেক exam কষ্ট হবে করা না। লাগে। ওকে ম্যাডাম ঠিক এটা আছে। এমসিকিউ এক্সাম না, এটা হচ্ছে গিয়ে এটা আপনাদের এরকম ক্লাস টেস্ট যেভাবে কুইজ অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম। ম্যাম একটু সিটি সিলেবাসটা বলেন ম্যাম। আচ্ছা সিটি সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 ফুল। চ্যাপ্টার 1 এর জন্য স্লাইডটাও একটু ভালো করে দেখবেন। চ্যাপ্টার 1 দেন চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 এর ডিমান্ড পর্যন্ত, মানে যে শিফটিং ডিমান্ডটাও আছে, কিন্তু শিফটিং ডিমান্ড যেহেতু প্রপারলি শেষ করতে পারলাম না, যদি না ম্যাডাম, পারি তাহলে আজকের যতটুকু class। পড়াচ্ছি। হ্যাঁ ম্যাম তবে স্লাইড পুরো হবে না ম্যাম, মানে স্লাইডের বাইরে কি কিছু আসবে কিনা? স্লাইডের বাইরে আমি তো স্লাইড থেকে পড়াই না। স্লাইডটা আমি কিন্তু বারবার বলছিলাম যে স্লাইডটা শুধু আমি আমার সুবিধার জন্য স্লাইডটা শেয়ার করা আপনাদের সাথে, আমি কিন্তু বই থেকেই পড়াচ্ছি, পুরো জিনিসটা বইয়ে আছে। জি ম্যাডাম। আচ্ছা তারপরেও যদি কোয়ারিজ থাকে আমি বইটাও বের করে দেখাচ্ছি, পুরো যা পড়িয়েছি সব বইয়ে আছে। ম্যাডাম এই টপিকগুলো থেকেই আসবে এই তো। চ্যাপ্টার কিছু 1 বইয়ে 2 আছে। 4 ডিমান্ড পর্যন্ত। 1 2 4 এর ডিমান্ড পর্যন্ত আপনি একটু দেখেন, আপনার বইয়ে যান। আমি যে বইয়ে চলে গেলাম চ্যাপ্টার। কোশ্চেন ছিল ম্যাম। বলেন করতে থাকেন, আমি ততক্ষণে চ্যাপ্টার। কোশ্চেন হলো ম্যাম আপনি নাকি বলছিলেন অ্যাসাইনমেন্ট হিসেবে কাউকে গাছ লাগাইতে, আমাকে একজন বললো যে আপনি গাছ লাগাইতে কি, আমি তো স্টুডেন্ট ক্লাস ছিলাম না। ও আচ্ছা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে গাছ লাগানোর প্রজেক্ট, একটু অন্য কারোর কাছ থেকে জেনে নিয়ে না, এখন এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা নেক্সট উইক থেকে হচ্ছে নেক্সট ক্লাস টেস্টটা জমা দিবেন। ক্লাস টেস্ট জমা দেওয়ার পর নেক্সট উইক পুরোটা সময় থাকবে হচ্ছে নিজের গাছের সাথে ছবি আপলোড দেওয়ার জন্য। ম্যাডাম দুইটা কয়টা করে ছবি আপলোড দেব ম্যাডাম? দুইটা ম্যাম আমি তো ম্যাম গাছ লাগাইছি ম্যাম, কিন্তু গাছ দুইটা লাগানোর গাছের সাথে দুইটা ম্যাডাম। ম্যাম দুইটা আমি তো গাছের সাথে একটাই দুইটা লাগাইছি, ছবি আমার দিবেন। একটাই 100। দুইটা গাছের সাথে দুইটা ছবি দিবেন। কারোর গাছ যদি মরে যায় নতুন করে লাগান, কারো যদি চারা গাছ লাগান, চারা গাছটা এখনো বের হয় নাই, তাহলে যেটুকু ওই জাস্ট মাটির ছবি দিবেন। ম্যাডাম আমার চারা যেগুলো গাছ বের হয় নাই। মাটিতে গাছ ছোট সেগুলোর সাথে কিভাবে ছবি তুলবো শুয়ে? দিগন্ত যারা ওই টবে গাছ ম্যাডাম মাথায় নিয়ে ছবি দিবা। যারা টবে লাগাইছে তারা টবের উপরে টব নিয়ে করতে পারবে, আমি কিন্তু বলি, যারা ম্যাম, মাটিতে যারা লাগাইছে টবে লাগায় নাই, যারা মাটিতে লাগাইছে তারা কি করবে?
তারা আচ্ছা, ওই যে মাটিতে যুদ্ধ শুয়ে করে পড়বে। না, পাবজিতে যুদ্ধ করে না, ওরকম করে ছবি দেবে। ম্যাডাম না না ম্যাম পাগল বলবো সবাই। তারা যেটা করবেন, আপনারা তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, হ্যাঁ আপনি ম্যাম অলরেডি বাসার সবাই পাগল বলতেছে, বাসার সবাই পাগল বলতেছে, কি শুরু করছিস কয়েকদিন ধরে, কি গাছের যত্ন নেওয়া শুরু করছিস, আবার ছবি তুলতেছিস, কি সমস্যা? ম্যাডাম আমি একটা ভালো কৌশল তো। বলি, আমি একটা কৌশল বলি ম্যাডাম, ভালো যাদের তো। যাদের মাটিতে তারা হাতের মধ্যে নাম আর আইডি লিখে ওই হাতটা পাশে রেখে আমি ছবি এবার তুলে দেবে। আমি রেকর্ডিং হচ্ছে দরকার ছিল না মনে হয় ম্যাম। হ্যাঁ এখানে একটা পজ করি আমি। আর ম্যাম আমাদের এক্সাম তো নেক্সট মানডেতে, তাই না? হুম 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 থ্যাংক ইউ আমি ম্যাম। এখানে যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে যাদের